কিরে, তোকে না বললাম তুই বিছানার ওই পাশে ঘুমাবি? তাহলে আবার এখানে এসেছিস কেন? বাইরে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে, তাই অনেক ভয় কাজ করছে। আরোহীকে এমন কাঁপতে দেখে আমিও আর কিছু বললাম না। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাতে আরোহী 1 মিনিটের জন্যেও আর চোখের 2 পাতা এক করেনি। ভয়ের কারণে ঘুমাতেও পারেনি, আর আমাকে জড়িয়ে ধরার সাহসও করেনি। তাই নির্ঘুমই রাতটি কেটে গেল। তার সাথে রাতে ভয়ের কারণে আরোহী আস্তে আস্তে কান্নাও করেছে। বৃষ্টি সারা রাত চলল। ভোরের পরে বৃষ্টি শেষ হলো। সকাল প্রায় হয়ে এসেছে দেখে আরোহীও আর ঘুমালো না। কিছু সময় শুয়ে থেকে উঠে গেল। সারা রাত ঘুম না হওয়ার কারণে আর কান্না করার কারণে আরোহীর চোখ দুটি ফুলে গিয়েছে। সকালে মা বাবাকে উঠিয়ে বাজারে পাঠিয়ে দেয় বাজার করার জন্য। বাবা বাজার নিয়ে বাড়িতে আসার পর আরোহী মার সাথে সকালের নাস্তা তৈরি করতে থাকে। আরোহী যখন মার সাথে নাস্তা তৈরি করছিল, তখন মা আরোহীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল আরোহী কালকে সারা রাত ঘুমায়নি, এমনকি কান্নাও করেছে। কারণ চোখের নিচে কালো হয়ে গিয়েছে, আর গালে চোখের জলের দাগ এখনও বোঝা যাচ্ছে। কালকে রাতে আরোহীর জন্য ঘুমে সমস্যা হয়েছিল দেখে আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। আমার ঘুম থেকে ওঠার আগে বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে নাস্তা করতে গেলাম। মা আমাকে নাস্তা বেড়ে দিল। মা যখন আমাকে নাস্তা দিচ্ছিল, আমি খেয়াল করলাম মা আমার দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। মার এমন করে তাকিয়ে থাকার কারণ আমি জানি না, আর জিজ্ঞাসা করতেও ইচ্ছে করলো না। আমি আমার মতো নাস্তা করে আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে অফিসে যাওয়ার জন্য পোশাক পরে বের হওয়ার পরে দেখলাম মা সামনে দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গেলাম। মা, তুমি এখানে? কিছু বলবে? কিছু বলার আগেই মা আমার 2 গালে 2টা থাপ্পড় মেরে বসলো। মা হঠাৎ আমাকে এমন করে থাপ্পড় মারার কারণ আমি বুঝতে পারলাম না। মা, তুমি আমাকে হঠাৎ মারলে কেন? কেন মেরেছি তুই জানিস না? না, আর কত মিথ্যা কথা বলবি? আমি আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, আর থাপ্পড় খাওয়ার মতো কিছু করিও নি। কালকে আমি তোকে কি বলেছিলাম? কি বলেছিলে? আরোহী এখানে আসতে চাইনি, আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। এই বাড়িতে 2টা রুম, তাই আমি আরোহীকে তোর সাথে শুতে দিয়েছি। আমি তো ওকে আমার ঘরে ঘুমাতে দিয়েছি, তাহলে তুমি আমাকে মারলে কেন? তুই ওকে ঘুমোতে দিস নাই। হ্যাঁ। আমার সাথে কথা বলে তুই ওকে কিচ্ছু বলিসনি? তেমন কিছু না। তুই কালকে রাতে মেয়েটাকে আবার মারিস নাই? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি হলো বল, কথা বলছিস না কেন? ও বলছে আমি ওকে কালকে রাতে মেরেছি। সব কিছু বলতে হয় না, আমার মায়ের মন। আমি সন্তানের চেহারা দেখে বলতে পারি কার সাথে কি হয়েছে। তুই জানিস, তুই চলে আসার পর মেয়েটা তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, এমনকি ঠিক মতন ঘুমও আসতে পারতো না। প্রতিটা রাত তোর জন্য কান্না করেছে। আমি মেয়েটাকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম যাতে ও তোর কাছে ক্ষমা চাইতে পারে, আর তুই ওকে ক্ষমা করে দিয়ে সব কিছু ঠিক করে নিস। কিন্তু তুই এমন বের হবি আমি জানলে কখনো মেয়েটাকে আমাদের সাথে আনতাম না। মা, বিশ্বাস করো, আমি ওকে কালকে রাতে কিছু বলি নেই। চুপ, একদম চুপ। আমি তোর মুখে আর একটা কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ভেবেছিলাম আমরা তোর সাথে কিছুদিন থাকবো, কিন্তু না, তোর মতন পশুর সাথে আর একটা দিনও থাকা যাবে না। তাই আমরা কালকেই সকালে এখান থেকে চলে যাব। এর মধ্যে আমি তোর চেহারা একবারের জন্য দেখতে চাই না। মা কথাটা বলেই সেখান থেকে চলে গেল। মার বলা শেষ কথাগুলো আমার বুকে তীরের মতো করে লাগছিল। তার সাথে বারবার মনে হচ্ছিল এখনই গিয়ে আরোহীকে মেরে ফেলি। আজকে ওর জন্য আমি আমার পরিবারের থেকে দূরে, আমার বাবার থেকে দূরে, আর আজকে আমার মাও আমাকে ভুল বুঝলো। কথাগুলো ভাবছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মার শেষ কথাটা রাখার জন্য আমি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। দুপুরেও আমি বাড়িতে আসিনি, আর বাবা অফিসের কাজের জন্য বাড়িতে আসেনি। তাই মা আর আরোহী ভেবে নিয়েছিল আমিও অফিসের কাজের জন্য বাড়িতে আসিনি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। বাবা বাড়িতে ফিরে আসলো। বাবাকে একা বাড়িতে ফিরতে দেখে মা আর আরোহী বাবাকে জিজ্ঞাসা করলো। সকালে মা আর উপর রাগ করলেও এখন আর রাগ করেনি। বাবা, উনি কোথায়? সাগর কোথায় আমি জানবো কি করে? কেন, সাগর আজকে অফিসে যায় নাই? না তো, আমি আর ভাবলাম ও আমাকে পেয়ে আজকে অফিসে যাবে না। কিন্তু উনি তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফেরেনি। সব আমার দোষ। সাগর যদি আমার ওপর রাগ করে বাড়িতে আসেনি,
যদি আমি সকালে সাগরকে এসব না বলতাম তাহলে এসব কিছুই হতো না। তুমি আবার সাগরকে কি বলেছো? কিন্তু মা, কালকে রাতে তো উনি আমাকে কিছু বলেইনি আর করেওনি। তাহলে তোর চেহারায় নীলচে কালো আর সকালে চোখের জলের ছাপ ছিল কেন? কি, আমি না জেনে শুধু শুধু সাগরকে এত কিছু বলে ফেললাম। মা, কান্না থামান, দেখবেন উনি একটু পরই ফিরে আসবে। তখন আপনি ওনার সামনে দাঁড়ালেই ওনার রাগ কমে যাবে। আরোহীর কথা শুনে মা একটু শান্ত হলো। দেখতে দেখতে আরও রাত হয়ে গেল, কিন্তু আমার বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। মা বাবা, চলেন আপনাদের খাবার দিই। রাত তো অনেক হলো, আপনারা খেয়ে ঘুমিয়ে পড়ুন। কিন্তু সাগর তো এখন আসলো না, আর বাড়িতে কখন ফিরবে সেটাও বলে যায়নি। আপনি চিন্তা করবেন না, উনি ঠিক চলে আসবে। এখানে এসে হয়তো নতুন বন্ধু বানিয়েছে, তাদের সাথেই সারাদিন কোথায় ছিল আর এখনও আছে হয়তো। আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আপনারা বরং খেয়ে ঘুমিয়ে পড়ুন। উনি আসলে আমি ওনাকে খাইয়ে ঘুমিয়ে পড়ব। ঠিক আছে। আরোহীর কথাগুলো শুনে মা বাবার মনে হলো এমন হলেও হতে পারে, তাই আর কিছু না বলে খেয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে আরও রাত বাড়তে লাগলো। আমার জন্য আরোহী এখনও না খেয়ে জেগে অপেক্ষা করছে, কিন্তু আমার ফেরার কোনো খবরই নেই। আরোহী আমার অপেক্ষা করতে করতে খাবার টেবিলেই ঘুমিয়ে পড়ে। রাত যখন 1টা, তখন আমি বাসায় ফিরে বেল বাজাতে লাগলাম। বেলের শব্দে আরোহী ঘুম ভেঙে গেল। আরোহী তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। দরজা খুলে আরোহী আমাকে দেখে অনেকটাই অবাক হলো। আরোহী কখনো ভাবতেও পারিনি জীবনে আমাকে এই অবস্থায় দেখবে। আমি ঘরে ঢুকে আরোহীর সাথে এমন কিছু করলাম যা দেখে আরোহী ভয় পেয়ে গেল। আরোহীর বারবার মনে হচ্ছিল আরোহী হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। দরজা খোলার পর আরোহী দেখতে পেল আমি দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আপনি এসেছেন? জানেন মা বাবা আপনার জন্য কত চিন্তা করছিল। আপনি এত সময় ধরে কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম আর না ছিলাম সেটা কি তোকে বলতে হবে? আপনি মদ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কি করবি তুই? আপনি এত রাতে মদ খেয়ে বাসায় এসে এমন মাতলামি করছেন। এখন যদি মা বাবা তাদের ঘর থেকে এসে আপনার এই অবস্থা দেখে তাহলে তারা কতটা কষ্ট পাবে, আপনি কি একবার ভেবে দেখেছেন? কে কষ্ট পেলো আর না পেলো তার দেখার বিষয় আমার না। আমার যা মন চায় আমি তাই করব। আরোহী নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো আমাকে এখানে যদি আর একটু সময় দাঁড় করিয়ে রাখে তাহলে বাবা মা আমার কথার শব্দ শুনে ঘরের বাহিরে চলে আসবে। তাই আরোহী আমাকে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওই স্বর আমাকে ঘরে যেতে দে। আমি আরোহীকে সরিয়ে আমার ঘরের দিকে আসতে লাগলাম, কিন্তু এক পা বাড়িয়ে দিয়ে আমি পড়তে যেতে লাগলাম। আরোহী এসে আমাকে ধরে ফেললো। আপনি আমাকে ধরুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। তারপর আরোহী আমাকে ধরে ঘরে নিয়ে যেতে লাগলো। আরোহী আমাকে ঘরে নিয়ে বিছানার উপর বসালো। আমাকে বিছানার উপর বসানোর পর আমি আরোহীর দিকে তাকিয়ে রইলাম। এমন করে কি দেখছো? আমি নিশ্চুপ, হঠাৎ চোখের কোণে জল চলে আসলো। কি হলো? তুমি কান্না করছো কেন? আচ্ছা সত্যি করে একটা কথা বলবে? কি? আমি না হয় তোমার বাবার মান সম্মান সমাজের মানুষের সামনে নিচু করে দিয়েছিলাম, তার প্রতিদান আমি তোকে বিয়ে করে দিয়েছি, কিন্তু তুমি আমার থেকে আমার মা বাবাকে কেড়ে নিলে কেন? জানো, আমার যে মা বাবা আমার উপর কখনো রাগ করে থাকতে পারতো না, আমি যাই করি না কেন কখনো আমাকে বকেনি, আজকে তোমার জন্য সেই মা বাবাই আমাকে দূরে ঠেলে দিল। আচ্ছা তোমার কি একটু কষ্ট হয় আর খারাপ লাগে না? যখন আমাদের মধ্যে সম্পর্ক ছিল তখন ভেবেছিলাম তোমাকে বিয়ে করে অনেক সুখী হব, আর তাই শেষ পর্যন্ত তোমার বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমি জীবনেও ভাবিনি তোমাকে বিয়ে করার পর তুমি আমার জীবন থেকে আমার মা বাবাকে কেড়ে নিবে। কেন করলে এমন? তোমার অপরাধী তো আমি ছিলাম। দরকার পড়লে আমাকে মেরে ফেলতে। আমাকে মেরে ফেললেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা না তুমি আমাকে কষ্ট দিয়েছো। বিশ্বাস করো, আমি তোমার সাথে এত কিছু করতে চাইনি। কখনো যে কি করে এইসব হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হা, তোকে আমি জীবনেও ক্ষমা করব না। তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস আমি এতটা কষ্ট জীবনেও পাইনি। আমি তোকে জীবনেও ক্ষমা করব না। কথাটা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। আমার কথাগুলো আরোহীর মনে গিয়ে লাগলো। আমার কথা শুনে আরোহীর চোখে জল চলে আসলো। আমি ঘুমিয়ে পড়ার পর আরোহী আমাকে ধরে বিছানায় ভালো মতো শুইয়ে দিল। তারপর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আরোহী ফ্রেশ হয়ে মার সাথে রান্নাঘরে চলে গেল। সকালে আমার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে রয়েছি। আমি এখানে কিভাবে আসলাম আমার মাথায় কিছুই ঢুকছে না। তারপর মাথাটা অনেক ব্যথা করছে।
হঠাৎ মনে পড়ল কালকে মা বলেছিল আজকে বাসায় চলে যাবে। কথাটা মনে পড়ার সাথে সাথে মা মা বলে বিছানা থেকে উঠে আমি বাইরে যেতে লাগলাম। মাথা ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারছি না, তবুও কষ্ট করে ঘরের বাইরে গেলাম। আমার চিৎকার শুনে মা আমার ঘরের দিকে আসতে লাগলো। কি রে, কি হয়েছে? এমন করে চিৎকার করছিস কেন? মা, তুমি বলো না তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো না মা, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলো না মা। আরে আরে, শান্ত হ। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? সব সময় তোমার সাথে থাকবো। সত্যি বলছো? হ্যাঁ। তার মানে তুমি আমার উপর আর রাগ করে নেই, তাই না? হ্যাঁ, কালকে তুই বাড়ি থেকে যাওয়ার পর আরোহী মা আমাকে সব বলেছে। আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল। তুই আসলে আরুষের সাথে কিছুই করিসনি, তাই আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না। ও বাবা, তুই আর আমার উপর রেগে নেই তো? তোমার উপর আমি রাগ করে থাকবো কেন? কালকে সব সত্যি না জেনেই আমি তোকে মারলাম। আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি যেটা দেখেছি সেটা বিশ্বাস করে তোকে এত কিছু বলে ফেলেছি। আমি যদি জানতাম তুই আরুষের সাথে কিছুই করিসনি তাহলে আমি তোকে কিছু বলতাম না। ছি ছি, তুমি শুধু শুধু আমার কাছে ক্ষমা চেয়ে আমার পাপ বাড়াচ্ছ কেন? তুমি আমার মা, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমাকে শাসন করার। তাই তোমার যত ইচ্ছে আমাকে মারতে পারো, আমার কোনো সমস্যা নাই। আমাকে কি তোর মার মতো ক্ষমা করা যায় না? কি রে, কথা বলছিস না কেন? তোর বাবা তো তোকে কিছু জিজ্ঞেস করেছে। তোর মা যেমন সব কিছু না জেনে তোকে মেরেছিল, তেমনি আমিও তো না জেনেই তোর সাথে ওইসব করে ফেলেছি। আমাকেও কি ক্ষমা করা যায় না? আমার ওইসব না হয় শাসন ভেবে আমাকে ক্ষমা করে দে। যে নিজের ছেলেকে বিশ্বাসই করতে পারে না, সে আবার নিজের ছেলেকে কি করে শাসন করবে? সাগর, তুই কি ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস? না মা, আমি ভুলিনি। তুমি একটু ভেবে বলো তো, তুমি জীবনে দেখেছো কোনো বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করে শাসন করে? কি দেখনি, তাই না? দেখবে কি করে? আমার বাবার মতো তো আর সবার বাবা না। সবার বাবা তাদের নিজের ছেলেদের বিশ্বাস করে। কেউ যদি কিছু তাদের বিরুদ্ধে বলে তাহলে শাসন করলেও জীবনে নিজের ছেলেকে ত্যায্য পুত্র করে দেয় না। কিন্তু উনি আমার সাথে কি করলো? আমার কথাগুলো না শুনে না বিশ্বাস করে আমাকে ত্যায্য পুত্র করে দিল। তুই জানিস তুই বাসা থেকে আসার পর তোর বাবা কতটা কষ্ট পেয়েছে? আর ওনার মতন বাবা পাওয়া তোর জন্য ভাগ্যর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যের ব্যাপারই তো। তা না হলে কি আর কেউ নিজের ছেলেকে ত্যায্য পুত্র করে দেয়? আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, এমন বাবা জানি আর কাউকে না দেয়, যে নাকি নিজের ছেলের কথাই বিশ্বাস করে না। কথাটা বলে আমি সেখান থেকে ঘরে চলে আসলাম। মা পিছনে থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু আমি শুনিনি। আমার শেষ কথাটা বাবা শুনে অনেক কষ্ট পেল, তাই আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে আস্তে আস্তে গিয়ে সোফায় বসে গেল। অন্যদিকে আমি ঘরে বসে বসে নিজের চোখ মুছতে লাগলাম। বাবাকে কথাগুলো বলে আমারই খারাপ লাগছে। মন চাইছে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে ক্ষমা চাই, কিন্তু কোথাও একটা অভিমান কাজ করছে, তাই আর যাওয়া হয়ে উঠল না। আমি আমার মতো নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে বসে রইলাম। একটু পরে আরোহী আমার ঘরে আসলো। আরোহী ঘরে এসে একটা আবদার করে বসলো। আমি আরোহীর আবদার না রাখতে চাইলেও একজনের জন্য আবদারটি রাখতে হলো। আমি ঘরে বসে রয়েছি, তার কিছু সময় পর আরোহী হাতে একটা গ্লাস নিয়ে আমার কাছে আসলো। তোমার জন্য তেঁতুলের শরবত নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। খাবো না। কেন? কারণ তুই বানিয়েছিস তাই। আমি বানিয়েছি বলে কি খাওয়া যাবে না? না, যায় না। আমার হাতে এমন কিছু আছে যার জন্য আমি কিছু বানালে সেটা খাওয়া যাবে না? তোর হাতে কিছু নেই, কিন্তু তোর মাথায় কি আছে সেটা তো বলা যায় না। তুমি কি বলতে চাচ্ছ? আমার মাথায় আবার কি থাকবে? কেন, তুই জানিস না তোর মাথায় কি আছে? না, তুমি বলতে চাচ্ছ, একটু পরিষ্কার করে বলো। আমি যদি তোর হাতের কিছু খাই তাহলে দেখা যাবে আমি আর জীবনে কিছু খেতেই পারবো না। কেন? কারণ বলা তো যায় না কখন তুই আমার খাওয়ার জিনিসে বিষ মিশিয়ে নিয়ে আসিস। আমি তো আর তা জানবো না, আর খেয়ে নিলে সাথে সাথে মারা যাব। তুমি এই কথাটা বলতে পারলে? কথাটা বলার আগেই তোমার মুখে একবারের জন্য বাঁধলো না? না, এখন এখান থেকে যা। নিশ্চুপ হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল। কি হলো? তোকে না যেতে বলেছি, তাহলে যাচ্ছিস না কেন? তোমাকে কিছু বলার ছিল। ঠাস ঠাস দাঁড়িয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরোহী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো আমার থাপ্পড় মারার কারণ বুঝতে পারছে না। সেই কখন থেকে দেখছি তুই আমাকে তুমি তুমি করে বলছিস। কোন সাহসে তুই আমাকে তুমি বলছিস?
আমি কি তোকে তুমি বলার অধিকার দিয়েছি? তাহলে কোন সাহসে আমাকে তুমি বলেছিস? সরি। মা বাবা যতদিন থাকবে ততদিন তাদের সামনে শুধু তুমি করে বলবি। এর বাহিরে যদি কখনো তুমি করে বলেছিস তাহলে তোর কি অবস্থা করব সেইটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা জানি মনে থাকে। আচ্ছা, কি জানি বলতে যাচ্ছিলি, সেইটা বলে এখান থেকে বিদায় হ। আজকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই। আমরা সবাই মিলে আজকে সারাদিন ঘুরে বেড়াবো। ঠাস ঠাস, তুই ভাবলি কি করে তোর জন্য আমি অফিসে যাব না আর তোকে নিয়ে ঘুরতে যাব? না না না, আসলে চুপ, একদম চুপ। এখনও সময় আছে, ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে আমি যে কি করে বসবো সেইটা তুইও জানিস না। কথাটা শোনার পর আরোহী সেখান থেকে চলে গেল। অন্যদিকে আমি বাবাকে ওইসব বলে আসার পর যা হয়েছিল তা শুনুন। আমি সেখান থেকে চলে আসার পর বাবা সোফায় বসে বসে নিজের হাত দিয়ে নিজের চোখের জল মুছতে থাকে। দেখেছো, আমি বলেছিলাম না সাগর আমাকে কোনোদিনই ক্ষমা করবে না? আজকেও তো নিজের মুখেই বলে গেল। তুমি আবারও ভুল করছো। কি ভুল? তুমি শুধু সাগরের মুখের কথা শুনলে, একবারও ওর মনের কথা আর ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করলে না। তোমাকে যখন সাগর এসব বলছিল তখন আমি ওর চোখের দিকে দিয়েছিলাম, ও কতটা কষ্ট পাচ্ছিল। যদি কষ্ট পেতই তাহলে সাগর আমাকে ওইসব বলতো না। তুমি তো জানো সাগর একটু অভিমানী, সেই জন্যই এসব বলেছে। কিন্তু তুমিও যদি সাগরের কথা শুনে হাল ছেড়ে দাও তাহলে কি করে চলবে? তাহলে আমি এখন কি করব? তুমি সাগরের মনে আবার জায়গা করার চেষ্টা করো। কিভাবে? তুমি ওকে নিয়ে ঘুরতে চলে যাও। কিন্তু ও তো আমার সাথে যাবে না। তুমি আর আরোহীও আমার সাথে যদি যাও তাহলে হয়তো যেতে পারে। ঠিক আছে, আমি আর বৌমা তোমাদের সাথে যাব। আচ্ছা। তাহলে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো। আমি বৌমাকে বলি সাগরকে তৈরি হতে বলতে, আর নিজেও জানি তৈরি হয়ে আসে। আচ্ছা। এরপর মা আরোহীকে গিয়ে বলে আমাকে বলতে, যাতে আমি তাদের সাথে ঘুরতে যাই। মার কথা মতো আরোহী আমাকে বলতে এসেছিল। তারপর আমি কি করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমার কথা শুনে আরোহী রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে আস্তে আস্তে চোখের জল ফেলতে লাগলো। কিছু সময় পর কে আসার পায়ের শব্দ শুনে আরোহী আঁচল দিয়ে নিজের চোখ মুছতে লাগলো। একটু পরে রান্নাঘরে মা আসলো। মা আরোহীকে রান্নাঘরে দেখে অনেকটা অবাক হয়ে গেল। বৌমা, তুমি এখানে কি করছো? এই তো মা, সব কিছু ধুয়ে রাখছিলাম। তোমাকে না বললাম তৈরি হতে, তাহলে তুমি এখানে কি করো? মা, উনি বললেন উনি ঘুরতে যাবে না, তাই আমি আর তৈরি হলাম না। তুমি আমার সাথে আসো। আমি সাগরকে বললে সাগর ঠিকই ঘুরতে যাবে। আপনি যান, আমি হাতের সামনের কাজগুলো শেষ করে উঠিয়ে চলে যাব। আচ্ছা, তুমি তাড়াতাড়ি এই কাজগুলি শেষ করো, আমি সাগরের সাথে কথা বলে আসি। মা আমার কাছে চলে আসলো আর আরোহী কাজ করতে লাগলো। সাগর, হ্যাঁ মা বলো। তুই এখনো ভালো পোশাক পরে তৈরি না কেন? হঠাৎ তৈরি হব কেন? কেন, বৌমা তোকে বলেনি ঘুরতে যাওয়ার কথা? বলেছে, কিন্তু আমি ওর সাথে ঘুরতে যাব না। আরে পাগল ছেলে, শুধু বৌমা আর তুই তোর ঘুরতে যাচ্ছিস না? তাহলে আর কে যাচ্ছে? আমি আর তোর বাবাও যাচ্ছি তোদের সাথে, তৈরি হই নে। বাবা আর আরোহী যদি যায় তাহলে আমি যাব না। বাবা, তুই হঠাৎ পাগলামি শুরু করিস না। আমি আর তোর বাবা তৈরি হয়ে নিয়েছি, এখন শুধু তুই আর বৌমাই তৈরি হয়ে হওয়া বাকি। এখন যদি এমন পাগলামি করিস তাহলে আমাদের কষ্টটাই বৃথা। তাই বলি কি, তুই রাজি হয়ে যা। আমি একবার বলেছি না, তারা গেলে আমি যাব না তো যাব না। ঠিক আছে, আমি আরও ভেবেছিলাম নতুন শহরটাকে একটু ঘুরে ঘুরে দেখব, কিন্তু তুই এখন যাবি না, তাহলে আমার এই আশাটাই হয়তো পূর্ণ হবে না। আমি আর বাঁচবো কতদিন? আমার দুই একটা আশা পূর্ণ না হলে কার কি আসে যায়। ঠিক আছে, তুমি যখন এই শহর ঘুরে দেখতে চাচ্ছ আমি তৈরি হয়ে আসি, তারপর তুমি আর আমি মিলে এই শহর ঘুরে দেখব। আমি তোর বাবাকে ছাড়া যাব না। তাহলে তাকেও সাথে করে নিয়ে চলো, কিন্তু আরোহীকে নিতে পারবে না। আমরা সবাই চলে গেলে মেয়েটা একা একা বাড়িতে কি করবে? সেইটা আমি জানি না। চল না, আরোহীকে নিয়ে, একটা দিনেরই তো ব্যাপার। ঠিক আছে, শুধুমাত্র তোমার জন্য ওকে সাথে করে নিয়ে যাব। ওকে গিয়ে তৈরি হতে বলো। আচ্ছা। তারপর সবাই তৈরি হয়ে ঘুরতে গেলাম।
ঘুরতে যাওয়ার পর সেখানে কি কি হলো তা পরের পার্টে জানতে পারবেন। আমি মাকে শহরের বিভিন্ন জায়গা দেখাচ্ছি। আরোহী আর বাবা আমাদের পিছু পিছু আসছে। বাবা আমার সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি বলি নাই। সারাদিন ঘুরে দুপুরে একটা হোটেলে গিয়ে খাবার খেলাম। তারপর আবার কিছু সময় ঘুরে সন্ধ্যায় থিয়েটারে গিয়ে ছবি দেখতে লাগলাম। অবশ্য থিয়েটারে যাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মা জোর করার কারণে গেলাম। তারপর ছবি দেখে রাতের খাবার খেয়ে বাড়িতে আসার জন্য গাড়ির কাছে যেতে লাগলাম। আমার যে হোটেলে খাবার খেয়েছি সেই হোটেলের রাস্তার অপর পাশে ছিল, তাই গাড়ি এই পাশে রেখে গিয়েছিলাম। আমার সাধারণত একটা বদভ্যাস আছে, সেইটা হলো রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় কেমন জানি বেখেয়ালি হয়ে হাঁটি। রাতের পরিবেশটার আনন্দ নিতে নিতে হাঁটি, এতে আমার অনেকটাই ভালো লাগে। যথারীতি রাস্তা পার হওয়ার সময়ও আমি বেখেয়ালি হয়ে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ করেই বাবা আমার হাত ধরে জোরে টান দিয়ে তার বুকের সাথে লাগিয়ে নেয়। তারপর বুক থেকে সরিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় আমার গালে বসিয়ে দেয়। থাপ্পড় খাওয়ার পর আমি বাবার দিকে তাকাতেই দেখতে পেলাম বাবার চোখের কোণে জল। তোকে আমি সেই ছোট্টবেলা থেকে বলে আসছি রাস্তা দিয়ে হাঁটার সময়, বিশেষ করে রাস্তা পার হওয়ার সময় সাবধানে পার হতে, কিন্তু তুই আমার কথা কেন শুনিস না? আমি নিশ্চুপ। আজকে যদি আমি না দেখতাম তাহলে ওই ট্রাকটা তোকে উড়িয়ে দিয়ে চলে যেত, তখন আমাদের কি হতো তুই ভেবে দেখেছিস? ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলাম আমার থেকে কিছু দূরে একটা ট্রাক যাচ্ছে। কথাটা বলে বাবা গাড়িতে গিয়ে বসলো। আমিও গাড়িতে গিয়ে বসার পর বাবা গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলো। সম্পূর্ণ রাস্তায় আসার সময় আমি আর একটা কথাও বলি নাই। আমি বাড়িতে এসে সরাসরি ঘরে চলে আসলাম। ঘরে আসার সময় বাবা কয়েকবার পিছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শোনার ভান করে সেখান থেকে চলে ঘরে আসলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমার সাথে একটু আগে যা হলো তা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। আজকে বাবা আমাকে আর থাপ্পড় মারলো, কিন্তু সেই দিনের মতো আজকে আর আমার কষ্ট হচ্ছে না, উল্টো কিছুটা ভালোই লাগছে। তাছাড়া আজকে আর বাবার উপর রাগও হচ্ছে না। দেখতে দেখতে আরও কিছু সময় চলে গেল। এর মধ্যে আরোহী ঘরে এসে নিচে বিছানা করে লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। হঠাৎ করে আমার জলের পিপাসা পেল, তাই ঘরের লাইট জ্বালিয়ে জল খাওয়ার জন্য বোতল হাতে নিয়ে দেখি বোতলে জল নেই, তাই বিছানা থেকে উঠে গেলাম। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি তোকে বলে যেতে হবে? না, আসলে আমি তা বুঝাতে চাই নাই। তুই কি বোঝাতে চাইলি আর কি বোঝাতে চাইলি না সেটা আমি দেখতে চাই নাই। তাই যেমন করে চুপচাপ শুয়েছিলি এখনও তেমনই শুয়ে থাক। তবু যদি একটু বলে যেতে। কেন, তুই জানিস না কোথায় যাচ্ছি? যদি জানতাম তাহলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না। তুই তো নিজেকে দিন দিন বাড়ির মহারানী মনে করছিস, তাই তো ঘরের কোনো কাজই করিস না। যদি কাজ করতি তাহলে ঘরে অন্তত 1 বোতল জল এনে রাখতি। কেউ যদি ঘরে জলের পিপাসায় ঘরেও যায় তাহলেও সে জল পাবে না। সরি, আমি খেয়ালই করিনি ঘরে বোতলে জল নেই। যদি খেয়াল করতাম তাহলে নিশ্চয়ই জল এনে রেখে দিতাম। তুমি আমাকে বোতলটা দাও, আমি এখনই জল দিয়ে ফেলছি। থাক, ভাব দেখাতে এখন আর বোতলে করে জল আনতে যেতে হবে না। আমার জলের পিপাসা লেগেছে, আমি নিজে গিয়ে জল খেয়ে আর নিয়ে আসতে পারবো। কথাটা বলে আমি জল আনার জন্য চলে গেলাম। আমার ঘর থেকে রান্নাঘরে যাওয়ার মাঝে মা বাবার রুম পড়ে। আমি যখন জল নিতে মা বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ আমার কানে কান্নার শব্দ আসলো। মা বাবার ঘরে কে কান্না করবে ভেবে আমি আরও একটু ভালো করে শোনার জন্য দরজার সামনে গেলাম। দরজাটা একটু খোলা থাকার কারণে দরজার ফাঁক দিয়ে চোখ দিতে খেয়াল করলাম বাবা বিছানায় মাথা নিচু করে বসে রয়েছে। তুমি হঠাৎ এমন করে কান্না করছো কেন? কি করব বলো, আজকে যে আমি আবার অনেক বড় ভুল করে বসেছি। কি ভুল? আমি আজকে আবার সাগরের গায়ে হাত তুলেছি। এমনিতেই সাগর আমার ওপর রাগ করে আছে, তার ওপর আমি আবার ওর গায়ে হাত তুললাম। আজকে তো তুমি ওর ভালোর জন্য ওর গায়ে হাত তুলেছ, এই কথাটা সাগর বুঝবে। আচ্ছা, সাগর কি আমাকে জীবনেও ক্ষমা করবে না? কে বলেছে সাগর তোমাকে ক্ষমা করবে না? দেখো, সাগর একদিন ঠিকই তোমাকে ক্ষমা করে দিবে। কবে? সেদিন একদিন কবে আসবে? আমি যে আর পারছি না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি যে আর পারছি না। তুমি তো জানো আমি তখন সাগরের সাথে যা করেছিলাম সেইগুলো ভুল বুঝে ছোট বৌমার কথা বিশ্বাস করে আমি সাগরের সাথে ওইসব করেছি।
তাই বলে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে কি আর একবার সুযোগ করে দেওয়া যায় না? মানুষের থেকেও কত বড় বড় ভুল করে, কিন্তু কেউ কেউ তাদের ক্ষমা করে দেয়, আবার একটা সুযোগও দেয়। তাহলে সাগর আমাকে একটা সুযোগ দিচ্ছে না কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে আর একটা সুযোগও দেওয়া যাবে না? আমি মানছি আমি ভুল করছি, শুধু ভুল না, অনেক বড় ভুল। তার শাস্তিও সাগর আমাকে দিয়েছে, আমার সাথে কথা না বলে আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিয়ে। এর চেয়ে বড় শাস্তি একটাও হয় না। আমাকে এত শাস্তি দেওয়ার পরেও কি সাগরের মন ভরেনি? ও কি আমাকে আরও কষ্ট দিতে চায়? যদি সাগর আমাকে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে খুশি হয়, আনন্দ পায়, তাহলে আর আমি কিছু বলবো না। কিন্তু শেষ পর্যন্ত জানি ও আমাকে ক্ষমা করে দেয়। আমি যে আর নিতে পারছি না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? তুমি তো জানো সাগর ছোট থেকে একটু বেশি অভিমানী, তাই ওর এমন ব্যবহার অস্বাভাবিক কিছু না। তুমি যদি সাগরের মনে আমার জায়গা করে নিতে চাও তাহলে তোমাকে একটু শক্ত হতেই হবে। আমি যে আর শক্ত হতে পারছি না। সাগরের এত অভিমান, অবহেলার কারণে আমি যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। আর মা বাবার পাশে বসে রয়েছে। কথাগুলো শোনার পর খেয়াল করলাম আমার চোখেও জল এসে পড়েছে। আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। কারণ আমি যদি আর কিছু সময় সেখানে দাঁড়িয়ে বাবার কথা শুনতাম তাহলে হয়তো আমি আর নিজে ধরে রাখতে পারতাম না। একে তুমি জাল না নিয়ে এসে পড়লে কেন? আমি কি তোর চাকর যে আমি তোর জন্য জল নিয়ে আসবো? আমি সেইটা বলতে চাইনি। তুমি তো নিজের জন্য বোতল ভরে জল আনতে গিয়েছিলে, তখন একটু জিজ্ঞেস করলাম। তোকে কে জিজ্ঞাসা করতে বলেছে? তুই আগে যেমন শুয়েছিলি এখনও তেমনই চুপচাপ শুয়ে থাক। তুমি হঠাৎ এমন করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ঠাস ঠাস আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করতে এসেছিস আমার কি হয়েছে? আজকে আমার সাথে যা কিছু হচ্ছে সবই তোর জন্য। এরপর যদি মুখ দিয়ে আর একটা কথা বলছিস তাহলে তোকে ঘর থেকে ঘাট ধরে বের করে দিব। আগে যেমন চুপচাপ শুয়েছিলি এখনও তেমনি চুপচাপ শুয়ে থাক, সেটাই তোর জন্য ভালো হবে। আরোহী আমার দিকে ছলছল চোখে কিছু সময় তাকিয়ে থেকে শুয়ে পড়ল। আমিও শুয়ে শুয়ে বাবার কথাগুলো ভাবতে লাগলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। বাবা এখানে নতুন একটা বাসা আমার জন্য কিনেছে। আমরা সবাই এখন সেই বাসায় থাকি। তাছাড়া এর মধ্যে বাবা আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সব সময় ওনাকে অবহেলা করে গিয়েছি। আমি এখানে যেই কাজটা করার জন্য এসেছিলাম দেখতে দেখতে সেইটাও সঠিকভাবে হয়ে গেল। তাই আজকে সেই উপলক্ষে আমাদের বাড়িতে পার্টি দেওয়া হয়েছে। পার্টি চলার সময়ে আরোহী এমন কিছু দেখলো যেটা দেখে আরোহীর মন খারাপ হয়ে গেল। আরোহীর বারবার মনে হতে লাগলো ওর থেকে কিছু একটা কেউ কেড়ে নিতে চাচ্ছে। আর আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেইটা দেখেই যাচ্ছে। সামনে এগিয়ে কিছু করবে সেই সাহসটুকু পাচ্ছে না। বাবা এতদিন আমাকে যতটা আদর দিয়েছে ততটা আদর সারা জীবনেও দেয়নি। তাই আমার মনে থাকা বাবার প্রতি সব রাগ শেষ হয়ে গিয়েছে। তাই ভেবেছি আজকে পার্টিতে বাবার সাথে আবার সব কিছু ঠিক করে ফেলবো। প্রতিদিন রাতে বাবার কান্না শুনে বাবার প্রতি আমার রাগ আরও কমে গিয়েছে। তাই আমার এই সিদ্ধান্ত নেয়া। এত বড় একটা কাজ সফল হয়েছে শুনে ভাইয়া, বৌদি, দিদি আর জামাইবাবু এসেছে। আজকের পার্টিতে তারাও থাকবে। পার্টি সন্ধ্যায় শুরু হবে আর এখনও বিকালের প্রায় শেষের দিকে। একটু পরে বাড়িতে অফিসের সবাই চলে আসবে। আমি তৈরি হয়ে বাড়ির বাইরে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি মা, ভাইয়া, বৌদি, আরোহী, দিদি, জামাইবাবু সবাই তৈরি হয়ে মন খারাপ করে সোফায় বসে রয়েছে। একটু পর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে আর তোমরা সবাই এমন মন খারাপ করে বসে রয়েছো কেন? কেন? কারণ আমরা চাই না বাড়িতে কোনো অনুষ্ঠান হোক। হঠাৎ করে না চাওয়ার কারণটা কি? কারণ আমরা সবাই এখানে অনুষ্ঠান করব, আর আমাদের চোখের সামনেই বাবা মন খারাপ করে থাকবে, এটা আমরা দেখতে পারবো না। কেন? ওনার আবার কি হয়েছে? উনি মন খারাপ করে থাকবে কেন? কেন তুই জানিস না? না তো। সাগর, আমি মানছি তো তোর বাবা তোর সাথে যেটা করেছে সেটা ভুল করেছে। এইসব করা ঠিক হয়নি। তার জন্য তোর বাবা তোর কাছে অনেকভাবে ক্ষমা চেয়েছে, তোকে বোঝানোর চেষ্টা করেছে যে এসব উনি তোকে ভুল করে করেছে।
শুধু তাই নয়, তোর মনে অনেকভাবে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুই উল্টো কি করছিস? ওনাকে কষ্ট দিচ্ছিস, অবহেলা করছিস। আচ্ছা, যে বাবাকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস, সে না হয় ভুল করে ফেলেছে, তা বলে কি তাকে ক্ষমা করে দিতে পারিস না? তার সাথে কি আবার সব কিছু আগের মতো করতে পারছিস না? এত বোঝানোর পরেও যদি তুমি এখন ওর উপর রাগ করে থাকিস, তাহলে আর লোক দেখানোর জন্য বাড়িতে এসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। এর পরেও যদি তুই অনুষ্ঠান করতে চাস তাহলে করতে পারিস, আমরা বাধা দিব না, কিন্তু অনুষ্ঠানে আমরা কেউই থাকতে পারবো না। আমি যদি বাবাকে রাজি করে অনুষ্ঠানে নিয়ে আসি আর বাবার মন আবার ভালো করে দেই, তাহলে কি তোমরা সবাই অনুষ্ঠানে থাকবে? যদি তুই ওনার মন ভালো করে দিতে পারিস, তাহলে আমরা সবাই থাকবো। ঠিক আছে। বাবা এখনও কোথায়? আমি যাচ্ছি ওনার কাছে। উপরে ওনার রুমে বসে আছে। ঠিক আছে, তোমরা বসো, আমি বাবাকে নিয়ে আসছি। আমি বাবার কাছে চলে গেলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা নিজের রুমে মাথা নিচু করে বসে কী জানি ভাবছে। আর কত সময় লাগবে? বাবা হঠাৎ আমার কণ্ঠ শুনে কিছুটা চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি বাবার চোখে স্পষ্ট দেখতে পেলাম। বাবা আমাকে দেখার সাথে সাথেই চোখের জল মুছে ফেললো। চোখের জল মুছে এমন একটা ভাব করলো যে কিছুই হয়নি। এই তো তৈরি হচ্ছি। কি করে তৈরি হচ্ছ? তোমার জন্য সবাই বলছে অনুষ্ঠানটা করবে না, আর তুমি বলছো তৈরি হচ্ছ? আমার জন্য কেন করবে না? আমি আবার কি করলাম? তোমার জানতে হবে না তুমি কি করেছো। এখন তাড়াতাড়ি তৈরি হও, একটু পরেই সবাই চলে আসবে। ঠিক আছে, তুই নিচে যা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। না বাবা, আমি নিচে গিয়ে বসতে পারবো না। আমি আজকে তোমাকে তৈরি করে আমার সাথে করে নিচে নিয়ে যাব। তুই আমাকে কি বলে ডাকলি? কেন? বাবা বলে ডেকেছি। তোমাকে বাবা বলার কারণে কি তোমার কষ্ট হয়েছে? আরে পাগল, আমার কষ্ট হবে কেন? তুই জানিস না তোর মুখ থেকে এই বাবা ডাকটা শোনার জন্য আমি কত না কষ্ট করেছি। সেই সব আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে তুই আর কখনোই আমাকে বাবা বলে ডাকবি না। তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি। কি কাজ বল আমাকে, আমি আবার সব ভুল শুধরে নিব। এই যে আশা ছেড়ে দিয়ে, আচ্ছা এখন কি এইভাবেই শুধু কান্না করবে, নাকি তৈরি হয়ে নিচে যাবে? নিচে না গেলে তো কেউই অনুষ্ঠানেই থাকবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখনই ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসছি, তারপর একসাথে আমরা নিচে যাব। আচ্ছা একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে। তারপর বাবা তৈরি হয়ে আমার সাথে নিচে আসলো। আমাকে আর বাবাকে আগের মতো দেখে সবাই খুশি। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। আস্তে আস্তে আমাদের অফিসের সবাই আসলো। পার্টিতে আমি সবার সাথে মোটামুটি কথা বলছিলাম, কিন্তু পার্টিতে এমন একটা মেয়ে এসেছে যার সাথে আমি বেশি কথা বলতে লাগলাম। মেয়েটির নাম হলো বর্ষা। বর্ষার আরও একটা পরিচয় আছে, সেটা হলো বর্ষা আমাদের কোম্পানির এই অফিসের মালিকের, অর্থাৎ আমার পিএ। তাই অফিসে যেমন বর্ষার সাথে বেশি কথা বলা হয়, তেমনি বর্ষা আমাদের বাড়িতে আসার পরেও তার সাথে একটু বেশি কথা বলা হচ্ছে। আমি যে বর্ষার সাথে এত কথা বলছি সেটার কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করেছে, আর সেইটা হলো আরোহী। দেখতে দেখতে পার্টিতে কেক কাটার সময় হয়ে আসলো। বাবা আমাকে দিয়ে কেক কাটালো, কারণ এত বড় কাজ আমার জন্যই সফল হয়েছে। আরোহী ভেবেছিল কেক কাটা হয়ে গেলে আমার সাথে বর্ষার কথা কম হবে, কিন্তু হলো উল্টোটা। তা দেখে আরোহীর রাগে সম্পূর্ণ শরীর জ্বলে যাচ্ছে। আর আরোহী মনে মনে বলতে লাগলো, কই, বিয়ের পর আমার সাথে তো কখনো এত সময় ধরে কথা বলেনি, আর এত হাসাহাসিও করেনি, তাহলে আজকে ওই পেতনিটার সাথে এত কিসের কথা? আরোহীর মনে হচ্ছে এখনই গিয়েই বর্ষার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু কোনো একটা কারণে পারছে না। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা, কিছু বলছিলেন? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তুমি শুনছিলে না কেন? আর ওইদিকে কি দেখছিলে? তেমন কিছু না। আচ্ছা বাবা, একটা কথা বলবেন? কি কথা? ওনার সাথে ওই মেয়েটা কে দাঁড়িয়ে আছে? ওর নাম বর্ষা, আর ও অফিসের সাগরের পিএ। ও, বিয়ে হয়েছে তো সেটা অফিসে, এখানে এত কথা বলার কি আছে? হ্যাঁ। আচ্ছা বাবা, উনি কি অফিসেও ওর সাথে এত কথা বলে? পিএ যেহেতু, তাহলে তো কথা বলতেই হবে। তাছাড়া ও অফিসে সবসময় সাগরের সাথেই থাকে। আহ, আপনি কি জানি বলবেন বলছিলেন? হ্যাঁ, আমার সাথে কয়েকজনের পরিচয় করানোর ছিল। তুমি আমার সাথে চলো, তোমাকে পরিচয় করিয়ে দে।
আচ্ছা চলুন। আরোহী বাবার সাথে চলে গেল। আরোহী ভেবেছিল ফিরে এসে অন্তত আমাকে বর্ষার সাথে কথা বলতে দেখবে না, কিন্তু এইবারও আরোহীর বাবা ভুল প্রমাণিত হলো। আমি এখনও বর্ষার সাথেই কথা বলছিলাম। এইটা দেখে আরোহী রাগে দুঃখে সহ্য করতে না পেরে উপরে রুমে চলে গেল। দেখতে দেখতে পার্টিতে আসা সবাই খেয়ে চলে গেল। তারপর আমরা সবাই খেতে বসলাম। দিদি রুমে আরোহীকে ডাকতে গেল, কিন্তু ফিরে এসে বলল আরোহী নাকি আজকে রাতে খাবে না। তাই সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার দিকে পা বাড়াবো, তখন হঠাৎ করে আরোহী এসে আমার শার্টের কলার ধরে বসলো। আমার শার্টের কলার ধরার পর কি হলো সেসব পরের পার্টে জানতে পারবেন। আমি ঘরে আসতে আরোহী খপ করে আমার শার্টের কলার ধরে বসে। এতে আমি কিছুটা অবাক হই আর সাথে সাথেই মাথায় আগুন জ্বলে ওঠে। কি হচ্ছেটা কি? আমার শার্টের কলার এমন করে ধরার সাহস কোথা থেকে পান? তুই জানিস না আমার ভেতরে এমনিতেই অনেক সাহস আছে, তাই বাইরে থেকে সাহস আনার কোনো দরকারই নেই। এখনও সময় আছে, ভালোই আমার শার্টের কলার ছেড়ে দিন। কারণ আমার শার্টের কলার তো দূর, আমি আপনাকে আমার শার্ট ধরার অধিকারই দেইনি। আমাকে অধিকার দিতে হবে না, আমার যা যা অধিকার আমি সেগুলো কেড়ে নিতে জানি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি কি বলতে চাচ্ছি সেটা তোরা না বুঝলেও চলবে। এখন বল, আমি তোর শার্টের কলার ধরেছি দেখে তোর শরীরের জ্বালা করছে বুঝি? হ্যাঁ, আমার শরীরে জ্বালা হচ্ছে। আর যখন ভাবছি আপনার মতো একটা জঘন্য চরিত্রের মেয়ে আমার শার্টের কলার ধরেছে, তখন তো আমার বমি আসছে। ও, আমি তোর শরীর ধরলেই তোর শরীর জ্বালা করে, তোর বমি আসে, আর যখন ওই পেতনিটা তোর শরীরে ভর করে তখন তোর অনেক ভালো লাগে, তাই না? পেতনি? কে পেতনি? কেন, আজকে সন্ধ্যার পর যে পেতনির সাথে থাকলি, কথা বললি, তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও, আপনি বর্ষার কথা বলছেন? ও তো অনেক ভালো মেয়ে, ওকে আপনি পেতনি বলছেন কেন? আহ, ওই পেতনি তোর কাছে ভালো হয়ে গেল, আর যাকে বিয়ে করে ঘরে বউ করে আনলি তার সাথে পশুর মতো ব্যবহার করছিস, তাকে সবসময় অপমান করিস। এটা কোথাকার কথা, কোথাকার নেয়? বউ? কে বউ? আমি তো কাউকে বিয়ে করিনি। বিয়ে করিনি মানে? আমাদের বিয়ের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের কি সত্যি বিয়ে হয়েছিল? কি বলছো তুমি এসব? তোমার কি কিছুই মনে নেই? আমাকে বিয়ে করার জন্য তুমি না কত কিছু চিন্তা করলে, সেই সব তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি কিছুই বলিনি। আপনাকে আমি যেমন জোর করে বিয়ে করেছিলাম তার ফলও পেয়েছি। তাছাড়া কি জানি বললেন বউ, আপনি আমার সাথে যা যা করেছেন তারপরেও আপনি আবার ভাবেন কি করে আমি আপনাকে মেনে নিব? তুই তো ভালো, তোর বাবাও আমাকে নিয়ে নেবে। এখনও বলছি, ভালোই শার্টের কলারটা ছেড়ে দে। দেব না, তোর যা করার তুই কর। ঠাস ঠাস, কি সেই কখন থেকে তুই করে যাচ্ছিস? আর কোন সাহসে বা আমার শার্টের কলার ধরস? এত সময় কিছু বলি নাই দেখে ভেবেছিস আমি তোকে কিছু বলবো না? তাহলে তুই ভুল ভেবেছিলি। আমি ধরলেই সব দোষ? আর তখন ওই মেয়েটা যে এসে গায়ে গায়ে লেগেছিল তখন কোনো দোষ ছিল না? না, শুনিস তুই, ওর ছোঁয়া আমার ভালো লাগে, কিন্তু তোর ছোঁয়া আমার বিষের মতো মনে হয়, বুঝেছিস তুই? ও, আমার ছোঁয়া বিষের মতো, তাই না? হ্যাঁ, তোর ছোঁয়া বিষের মতো। কি আছে ওই মেয়ের মধ্যে যার জন্য ওর ছোঁয়া ভালো লাগে আর আমার ছোঁয়া বিষের মতো লাগে? সত্যি শুনলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি? কি এমন সত্যি যা শুনলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? বল একটু শুনি। বাবা তোর আর আমার ডিভোর্সের জন্য আবেদন করেছে, তোর মনে আছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোর সাথে যখন আমার ডিভোর্স হয়ে যাবে তখন আমি বর্ষাকে বিয়ে করব। কারণ বর্ষা তোর মতো খারাপ না, ও অনেক ভালো মনের একটা মেয়ে। দেখ, তুই আমার জামাই বলে তোকে আমি কিছু বলছি না। এরপর যদি আরো কিছু বলিস তাহলে আমি যা করব সেটা তোর আর ওই মেয়ের জন্য ভালো হবে না। তোর যা করার তুই কর, কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি বর্ষাকে বিয়ে করব, তুই দেখে নিস। জানতো, তোমার এই আশা জীবনেও পূরণ হবে না, কারণ আমি তোমাকে এত ছেড়ে কোথাও যাব না। সেইটা সময় বলে দিবে। তাছাড়া তোকে দিয়ে কিভাবে ডিভোর্স পেপারে সাইন করাতে হবে সেই কথাও আমি জানি। কি জানিস বল, আমিও একটু শুনি। বলার প্রয়োজন নেই, সময় হলে তুই নিজেই দেখতে পারবি। কথাটা বলে আমি লাইট বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমাকে রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করা বের করছি তোর।
একবার সবাইকে বাড়িতে যেতে দে, তারপর তোকে দেখাবো আমি কি জিনিস। আমাকে রেখে তুই অন্য মেয়ের পিছনে কিভাবে যাব আমিও দেখে নেব। যখন যা করার করিস, এখন বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়, না হলে আমি তোর কী হাল করব সেটা তুই নিজেও জানিস না। আমার কথা শুনে আরোহী আর একটা কথাও না বলে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আরোহী নিজের বিছানায় শুয়ে শুয়ে মাথায় শয়তানি বুদ্ধি বের করতে লাগলো, কিভাবে আমাকে বর্ষার থেকে দূরে দূরে রাখা যায়। মধ্যরাত পর্যন্ত এই শয়তানি বুদ্ধি বের করে অবশেষে একটা শয়তানি বুদ্ধি পেয়ে একটা শয়তানি মার্কে হাসি দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আরোহী যথারীতি ঘুম থেকে উঠে কাজ করতে লাগলো। আমি আমার মতো খেয়ে অফিসে চলে গেলাম। আজকে অফিসে তেমন কোনো কাজ নেই, তাই বাবা আর ভাইয়াকে বাড়িতে থাকতে বলেছি। আমি একাই আজকে অফিস সামলে নিব। আমার কথা মতো ভাইয়া আর বাবা অফিসে যাই নেই। আরোহী সকালে সব কাজ শেষ করে মন খারাপের ভাব ধরে সোফায় বসে রইল। আরোহী, এই আরোহী, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে আছো কেন? কি হলো বলো? দিদি, কি হয়েছে? দেখো না আরোহী কেমন মন খারাপ করে বসে রয়েছে। কারণ জিজ্ঞাসা করছি, কিন্তু কারণটা আমাকে বলছে না। কি আর হবে, দেবরজি মনে হয় আবার কিছু বলেছে যার জন্য মন খারাপ। না, উনি আমাকে কিছু বলে নাই। তাহলে আমার মন খারাপ করে বসে রয়েছো কেন? আরোহীকে এমনভাবে বসে থাকতে দেখে একে একে মা বাবা আর ভাইয়াও চলে আসলো। মা, তোমার আবার কি হয়েছে? সাগর কি কিছু বলেছে? না, কিন্তু আপনাদের কিছু জিজ্ঞেস করার ছিল। কি জিজ্ঞাসা করবে করো, তাই বলে কি কেউ মন খারাপ করে থাকে? আমি আগে আপনাদের আর ওনার সাথে যা করেছি তার জন্য কি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ আজকে আবার এই কথা কেন? এমনি। আচ্ছা, বাবার সাথে ওনার সম্পর্কে যেমন আগের মতো হয়ে গেল, আপনারা কি চান আমার সাথেও ওনার সম্পর্ক আগের মতো হোক? হ্যাঁ, কেন তাই বা? শত হলেও তুমি আমার বাড়ির বউ। কিন্তু ওই ঘটনার পর বাবা তো আমার আর ওনার ডিভোর্সের জন্য আবেদন করছিল, সেটার কি হবে? আরে ওইটা তো আমি কবেই বাদ দিতে বলেছি। এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার আছে, পাগলি মেয়ে? আমি এটা নিয়ে চিন্তা করছি না। তাহলে কি চিন্তা করছো? উনি আমাকে এখনও ক্ষমা করেনি, আর উনি বলেছে কিছুদিন পর উনি আমাকে ডিভোর্স দিয়ে বর্ষাকে বিয়ে করবে। বাবা, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ওনাকে ডিভোর্স দিতে পারবো না, আর ওনার দ্বিতীয় বিয়েও হতে দেব না। বিয়ে করবে বললেই হলো নাকি? আমরা আছি না, আমরা বাধা দিব? না, আমরা কেউ কিচ্ছু করব না। চাই, কিন্তু আমরা ওর বিষয় আটকাতে পারবো না। কেন মা? তোমার বাবার যখন সাগরের সাথে খারাপ ব্যবহার করেছিল, তখন তার জন্য অনেক চেষ্টা করেছিল সাগরের মনে জায়গা করে নেওয়ার। তেমনি তুমি যদি সাগরের বউ হিসেবে থাকতে চাও, তাহলে তোমাকেও ওর মনে জায়গা করতে হবে। তার জন্য আমরা তোমাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি তাহলে ওনার মন আবার জয় করেই ছাড়ব, কিন্তু তার জন্য যে বাবা মাকে আমার একটু কাজ করে দিতে হবে। কি কাজ বলো, আমি করব। ঠিক আছে, তাহলে শুনুন। এইগুলো গুপ্ত শব্দ, পরে জানতে পারবেন। আচ্ছা, আমি তাহলে এখন রান্না করি। ঠিক আছে। আরোহী খুশিতে লাফাতে লাফাতে রান্না করতে চলে গেল, কারণ আরোহী বাবাকে যেই কাজটি করে দিয়েছে সেই কাজটা করা হয়ে গেলে আমার জীবনের মোড় ঘুরে যাবে। কি সেই মোড়, সেইটা আস্তে আস্তে জানতে পারবেন। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতে সবাই যখন খেতে বসেছে, তখন বাবা বলল, সাগর, আমরা কালকে ফিরে যাব। তুই কি আমাদের সাথে যাবি, নাকি এখানেই থেকে এই অফিসের দেখাশোনা করবি? বাবা, আমি এখানে থেকেই এই অফিসের দেখাশোনা করতে চাই। আমি এখানকার অফিসের মানুষদের সাথে অনেকটা চেনা পরিচিত হয়ে উঠেছি। ঠিক আছে, তাহলে তুই এখানেই থাক। কালকেই ফিরে যাওয়ার কি দরকার? আর কিছুদিন থেকে যেতে পারতে না? না রে, এখানে থাকলে আমাদের ওই অফিসের কাজগুলো কে দেখবে? তাই আমাদের ফিরে যেতে হবে। ঠিক আছে, তাহলে যাও। তুমি আমাদের সাথে চলো। এখানে একা একা কি করবে? আমি এখানে একা কোথায়?
অফিসের সবাই তো আমার আপনজন হয়ে উঠেছে, তাদের ছেড়ে আমি কিভাবে যাই বলো? ঠিক আছে, তুই যা ভালো বুঝছিস তাই কর। আরও কিছু কথা বলে সবাই ঘুমাতে চলে যায়। পরের দিন দুপুরে সবাই বাড়িতে ফিরে যাবে, তাই আমি আর আজকে অফিসে যাইনি। সবাই বাড়িতে চলে যাবে শুনে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে কয়েক গুণ খুশিও হয়েছি, কারণ আজকে আমার দুই চোখের শত্রুও সবার সাথে চলে যাবে আর আমি শান্তিতে আমার জীবন কাটাতে পারবো। দেখতে দেখতে পরের দিন দুপুর হয়ে গেল। সবাই তৈরি হয়ে নিচে আসলো, কিন্তু আরোহী সাধারণ পোশাকে নিচে আসতে দেখে কিছুটা অবাক হলাম। তাহলে কি আরোহী সবার সাথে ফিরে যাবে না? না, এইটা হতে পারে না। ও এখানে থাকলে আমি শান্তিতে বাঁচতে পারবো না। ও এখানে থাকলে আমার জীবনটা নরক বানিয়ে দিবে। মা, তুমি কিন্তু আরও কয়েকটা দিন এখানে থেকে যেতে পারতে। হ্যাঁ দেবরজি, একদম ঠিক বলেছে। সবার দেখাশোনা করার জন্য বাড়িতে তো আমিই ছিলাম। আমি জানি বৌমা তুমি ছিলে, বিয়ের পর আমি তোমার বাবাকে ছাড়া কোথাও থাকিনি, তাই চলে যেতে হচ্ছে। তাছাড়া যখন মন চাইবে তখনই আবার আসতে পারবো। তোর আসতে হবে না, তোর যখন আমাকে দেখতে মন চাইবে তখন আমাকে ফোন দিও, আমি চলে যাব। আচ্ছা। আর শোন, তোকে একা রেখে যাচ্ছি বলে তুই আবার হোটেলে খাবার খেতে শুরু করিস না। তাই আমি বৌমাকে এখানে রেখে যাচ্ছি, ও তোর ভালো মতন খেয়াল রাখবে। কি বৌমা, আমার ছেলের খেয়াল রাখতে পারবে না? হ্যাঁ মা, পারবো। মা, ওকে এখানে রেখে যাওয়ার কোনোই দরকার নেই। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। দরকার পড়লে আমি কাজের বুয়া রেখে নিব, তবুও ওর এখানে থাকার কোনো দরকার নেই। তোকে এত বেশি বুঝতে বলেছে কে? আমি ওকে বলেছি এখানে থাকতে, ও এখানেই থাকবে। ও এখানে থেকে কি করবে? না পারে বাড়ির কাজ করতে, না পারে ঠিকমতো রান্না করতে, শুধু শুধু এখানে থেকে কী বা করবে? কে বলেছে ও রান্না আর বাড়ির কাজ করতে পারে না? আমি ওকে সব কিছু শিখিয়ে দিয়েছি, আর তোকে ভাবতে হবে না। তাছাড়া ও আমাদের সাথে কি ফিরে গিয়ে কী বা করবে? সারাদিন মন খারাপ করে তোর কথাই তো ভাবে। আমার কথা ওর ভাবতে হবে না। যদি মন খারাপ করে থাকে তাহলে ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিও, তাও আমি ওকে এখানে থাকতে দিব না। বৌমা তো ওর বাড়িতে ফিরে যেতে পারবে না। কেন? এমন কি হয়েছে যার জন্য ও বাড়িতে ফিরে যেতে পারবে না? বৌমা যখন আমাদের এসব সত্যি কথা বলেছিল তখন ওর মা বাবাও সেখানে উপস্থিত ছিল। তারা এসব শুনে ওকে অনেক কিছু বলেছে আর ওকে ওই বাড়িতে যেতে না করে দিয়েছে। তাই বৌমা আর ওই বাড়িতে যেতে পারবে না। সাগর, আমি বলি কি, তুই ওকে এখানেই থাকতে দে। আমরা যদি জোর করে ওকে নিয়ে যাই তাহলে ও তোর কথা ভাবতে ভাবতে এমনিতেই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। ও মরে গেলেও আমার কিছু হয়ে যায় না। আমি শুধু জানি আমি ওকে এখানে থাকতে দিব না। কেন? বৌমা এখানে থাকলে তোর কি সমস্যা? যে মেয়ের জন্য আমি আমার পরিবার আর তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম, তাকে আমি আমার সাথে কোনোভাবেই রাখবো না। বৌমা যা কিছু করছিল তার ফল তো তুই একা পাসনি, তার ফল আমরাও পেয়েছি। আমরা যদি বৌমাকে ভুলগুলোর জন্য ওকে ক্ষমা করে কাছে নিয়ে একই সাথে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না? আমি তোমাদের মতো না। তোমরা ওকে কেন আর কীভাবে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়েছো সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি ওকে আমার সাথে রাখতে পারবো না। সাগর, বাবা, আপনি শান্ত হন। আর হ্যাঁ, আপনারা একটু পরেই বের হতে পারবেন। কেন? আমিও আপনাদের সাথে যাব। ও যখন আমাকে এখানে থাকতে দিতে চাই না তাহলে আমি আর জোর করব না। তাছাড়া আমি চাই না আমার জন্য আবার আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হোক। আমার জন্য যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে জীবনেও ক্ষমা করতে পারবো না। তাই আমি আপনাদের সাথেই ফিরে যাব। আমাদের সম্পর্কের কথা চিন্তা করে যদি তুমি সাগরের থেকে দূর থাকতে চাইছো তাহলে তো তুমি একদিন সাগরকে হারিয়ে ফেলবে। আমার কপালে হয়তো ওকে পাওয়া লেখা নেই, কারণ ও যখন আমাকে ভালোবেসে জোর করে বিয়ে করেছিল তখন আমি বুঝিনি আর ওকে দূরে ঠেলে দিয়েছি। আজকে আমি যখন ওর কাছে ফিরে যেতে চাচ্ছি তখন ও আমার উপর রাগ করে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তুমি যদি আজকে এভাবে নিজের ভুল না শুধরিয়ে আমাদের সাথে চলে যাও তাহলে তো আর কখনোই ভুল শুধরানোর সুযোগ পাবে না। বৌদি, আমি ভুল করেছিলাম আমি জানি, কিন্তু ও যদি আমাকে সেই ভুলটা শুধরানোর জন্য কোনো একটা সুযোগ না দিয়ে আমাকে দূরে ঠেলে রাখে তাহলে কিভাবে কি শুধরাবো বলতে পারেন?
তুমি যদি আজকে আমাদের সাথে চলে যাও তাহলে হয়তো কোনো একদিন সাগর কাউকে বিয়ে করে আমাদের সামনে উপস্থিত হবে, তখন তো তুমি সব হারাবে। ও যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সুখী থাকে তাহলে আমি তাতেই খুশি। তাছাড়া আমার কাছে তো আপনারা আছেন। ও আপনার সাথে না থাকলেও আমার একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সব মানিয়ে নেব। তাই বলছি, এভাবে নিজের অধিকার ছেড়ে দিও না। মা, আমি তো কখনো অধিকার পাই নাই, তাহলে ছেড়ে দেওয়ার কথা আসছে কোথা থেকে? এখন আর কারোরই কিছু বলার মতো ভাষা নেই। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখনই তৈরি হয়ে আসছি। হ্যাঁ, রাখবো। সাগর, তুই কি রে? এত ভালোবাসা পাওয়ার পরেও কেউ কাউকে কিভাবে দূরে ঠেলে রাখে সেটা আমি বুঝি না। দিদি, ও আমার সাথে যা করেছে তারপর আমি ওকে ক্ষমা করে আপন করে দিতে পারবো না। ওর চেহারা দেখলেই বারবার ওর কাজের কথাগুলো আমার মুখের সামনে ভেসে ওঠে। তাই বলে মেয়েটাকে এভাবে কষ্ট দিবি? আমি কাউকেই কষ্ট দিচ্ছি না। ও যদি নিজের থেকে কষ্ট পেতে চায় তাহলে তো আমি কিছু করতে পারবো না। হয়েছে হয়েছে, এত ভাব করতে হবে না। আচ্ছা, তোর কি মনে পড়ে আমি তোর কাছে যখন যা চেয়েছি তুই তখন আমাকে তাই এনে দিয়েছিস? কখনো ফিরিয়ে দেস নাই। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা কেন? আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, এখন বল আমাকে দিবি নাকি? তুমি জানো তোমাকে আমি কখনো ফিরিয়ে দিব না, তাই বলে ফেলো তোমার কি চাই। আমি চাই তুই আরোহীকে তোর সাথে এখানে রাখ। আমি বলবো না তুই আরোহীকে ক্ষমা করে কাছে টেনে নে, কারণ কাকে তুই কাছে টেনে নিবি আর দূরে ঠেলে দিবি বিষয়টা সম্পূর্ণ তোর উপর। আমি শুধু চাই আরোহীকে তুই একটা সুযোগ দে, যাতে মেয়েটা ওর ভুল শুধরে নিতে পারে। আমি ওকে আর কোনো সুযোগ দিতে চাই না, কিন্তু তুমি আমার কাছে ওর জন্য সুযোগ চেয়েছো, তাই আমি প্রতিবারের মতো এইবারও তোমার চাওয়া পূরণ করব। তাই আমি না চাইতেও ওকে আর একটা সুযোগ দিব, আর ওকে এখানে থাকতে দিব শুধুমাত্র তোমার জন্য। এই না হলে আমার ভাই। আমি তৈরি, চলে যাওয়া যাক। তোমাকে আর আমাদের সাথে ফিরে যেতে হবে না। কেন মা, আমাকে কি আপনাদের বাড়িতে থাকতে দেবেন না? আমার আপনাদের বাড়ির বউয়ের সম্মান চাই না। আমাকে আপনাদের বাড়ির চাকরানি করে নিয়ে রাখলেও আমার দুঃখ নাই। আমাকে শুধু আপনাদের বাড়িতে ছাদের নিচে থাকতে দিলেই হবে। এই পাগল মেয়ে, এমন করে কান্না করছো কেন? আর এসব কথা কি বলছো? এই যে বললেন আমাকে আপনাদের সাথে নেবেন না, তাহলে আমি কোথায় যাব? তুমি আজকে থেকে সাগরের সাথে এখানেই থাকবে, তাই আমি বলছি তোমাকে আমাদের সাথে আসতে হবে না। ও কিন্তু আমাকে ওর সাথে রাখবে। হ্যাঁ, আমি ওর কাছে তোমার জন্য একটা সুযোগ চেয়েছি, আর সাগর সেই সুযোগ দিতে রাজি হয়েছে। দিদি, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। দিদি বলেছ যখন, তাহলে আর ধন্যবাদ দিতে হবে না। শুধু দেখো এইবার যেন আর কোনো ভুল করে বসো না, তাহলে কিন্তু সাগর আর তোমাকে সুযোগ দিবে না। আর সাগর, তুই যেমন আমার কথা রেখেছিস তেমনই আরোহীর খেয়াল রাখিস। ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। ওর সাথে যদি খারাপ ব্যবহার করিস তাহলে কিন্তু আমিও কষ্ট পাবো। ঠিক আছে। তারপর সবাই যার যার বাড়িতে চলে গেল। সবাই চলে যাওয়ার পরেই শুরু হলো আরোহীর পাগলামি, যেইগুলো আমার কাছে একদম অসহ্য মনে হয়। দিদিকে কথা দেওয়ার জন্য কিছু বলতে পারছিলাম না, আর সহ্য করতে পারছিলাম না। পরের দিন সকালে আমি ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করেই কে যেন আমার শরীর থেকে লেপ সরিয়ে দিল। এখন আপনারাই বলুন, এই শীতে কেউ যদি সকালে আপনার শরীর থেকে লেপ সরিয়ে নেয় তাহলে আপনার কেমন লাগবে? আপনাদের কথা জানি না, কিন্তু আমার মাথা গরম হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে সামনে তাকিয়ে দেখি আরোহী হা হা করে হাসছে। এমনিতে তো আমার শরীর থেকে লেপ সরিয়ে নিয়েছে, তার উপর আবার হাসছে। কত বড় সাহস! আমার শরীর থেকে এমন করে লেপ সরিয়ে নিলি কোন সাহসে? আবার তোর কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়েই আবার হাসছিস? কেন? তুমি বাঘ না ভাল্লুক যে তোমার সামনে হাসা যাবে না? সেটা তোর জানতে হবে না। সকালে আমার শরীর থেকে লেপ সরিয়ে নিলি কেন? তোমাকে আমি সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোমার ঘুম থেকে ওঠার কোনো নাম গন্ধই নেই, তাই বাধ্য হয়ে আমি তোমার ল্যাপ সরিয়েছি। এত সকালে ডাকার কারণ কি? বাড়িতে তো এখন কোনো শাকসবজি নেই, তাই তোমাকে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে হবে। পারবো না আমি বাজার করতে। তোর যদি এতই খেতে ইচ্ছে করে
তাহলে তুই গিয়েই বাজার করে নিয়ে আয়। আমি লেপ দিয়ে আবার নিজের শরীর ঢেকে নিলাম। সত্যিই তো তুমি বাজারে যাবে না? তুই কি আমাকে তোর চাকর ভেবেছিস নাকি, যে তুই যা বলবি আর আমি সেইটা সাথে সাথে করে দিব? তাছাড়া আমি তোকে এখানে থাকতে বলিনি, তুই নিজের ইচ্ছেতেই এখানে থেকেছিস। তাই তুই যদি এখন এখানে না খেয়ে মরেও যাস তাহলেও আমি দায়ী না। আমি 100 কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আর বাজারে গিয়ে বাজার করে আনবে কি করে? না হলে মানুষ অন্য কিছু ভাববে। না, আনবো না। তোর যা করা তুই করতে পারিস। এখন এখানে দাঁড়িয়ে বকবক করে দূরে গিয়ে মর। ঠিক আছে, আমিও দেখছি তুমি কত সময় শুয়ে থাকতে পারো। যা যা, তোর যা করার কর, কিন্তু তুই মরে গেলেও আমি আজকে তোকে বাজার করে এনে দিব না। আমি আমার মতো লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। যেই আবার ঘুম আসবে সেই খেয়াল করলাম আমার মোবাইল বাজছে। না, এই মোবাইলও এখন একটা ঝামেলার বিষয় হয়ে উঠেছে। সময় অসময় দেখে না শুধু বেজে ওঠে। এইসব বলে ইচ্ছে না থাকা সত্ত্বেও মোবাইলটা ধরলাম। হ্যালো। সাগর, এসব আমি কি শুনছি? কি শুনছো দিদি? তুই না আমাকে কথা দিয়েছিলি তুই আরোহীকে ওর ভুল শুধরানোর জন্য একটা সুযোগ দিবি। আমি তোকে সুযোগ দিয়েছি, তাই তো আমি ওকে এখানে থাকতে দিয়েছি। মানলাম তুই ওকে সুযোগ দিয়েছিস, তাই বলে বাড়িতে খাওয়ার জন্য বাজার করে আনবি না? যদি তুই বাজারে করে না আনিস তাহলে আরোহী কি খাবে, আর তুই বা কি খাবি? মানা তোকে হোটেলে খেতে না করেছে। ও এই ব্যাপার। ও তাহলে তোমাকে ফোন করে সব বলে দিয়েছে? হ্যাঁ, এখন তুই যা, গিয়ে ওকে বাজার করে এনে দে। দিদি তুমি তো জানোই আমি কত ঘুম পাগলা। তার উপর এখন আবার শীত। এমন অবস্থায় যদি আমি বিছানা থেকে উঠে চলে যাই তাহলে বিছানা কষ্ট পাবে তো। কে কষ্ট পেলো কি না পেলো সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু দেখব তুই জানি আরোহীকে কোনোভাবে কষ্ট না দেস। তাই এখন গিয়ে বাজার করে এনে দে। ও, এখন তোমার কাছে ওই মেয়ে সব হয়ে গেল? আমার কষ্ট তো তুমি দেখবেই না। ছোট ভাই আমার রাগ করে না। তুই তো জানিস আরোহী আমাদের বাড়ির বউ। ও কষ্ট পেলো কি না সেটা দেখা আমাদেরই তো দায়িত্ব। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি বাজার করতে। আর শোন, কি? এরপর থেকে ও তোকে যখন যা আনতে বলবে সেটা তুই এনে দিবি। ওর জানি কষ্ট করে আমাকে ফোন দেওয়ার প্রয়োজন না পড়ে। আচ্ছা দিব, এখন রাখছি। এখন আর কি করার, আমাকে আমার ঘুম বিসর্জন দিয়ে বাজারে যেতে হলো। আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে চলে গেলাম। বাজার থেকে ফিরে এসে আরোহীর হাতে বাজার দিয়ে আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গেলাম। উপর থেকে তৈরি হয়ে এসে দেখি আরোহী নাস্তা তৈরি করে ফেলেছে। আমি নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমি আমার মতো অফিস করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর কেউ একজন আমার কেবিনে প্রবেশ করলো। আসবো? হ্যাঁ আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কাজ করছিলাম, তাই না দেখে বললাম, এই যে আপনার খাবার। আমার খাবার আপনার কাছে কিভাবে? আপনি তো আসার সময় খাবার না নিয়েই চলে এসেছেন, তাই আমিই আপনার খাবার নিয়ে আসলাম। এই কি, তুই এখানে কি করিস? অবাক হয়ে, কারণ সামনের মেয়েটার কেউ না, আমার বউ আরোহী। কি করি সেইটা তো আগেই বলেছি। তুই আমার অফিসের ঠিকানা পেলি কোথা থেকে? বাবার কাছ থেকে নিয়েছি। আমার খাবার আমাকে দেওয়া শেষ? হ্যাঁ। তাহলে এখন এখান থেকে চুপচাপ চলে যা। না, আমি তো যেতে পারবো না। কেন? আমি চলে গেলে অফিসের কাজগুলো কে করবে? অফিসের কাজগুলো কে করবে মানে কি? আর তুই অফিসের কাজ করার কে? আমি তো তোকে এর আগে এখানে দেখিনি। মানে আজকে থেকে আমিও এই অফিসে কাজ করব। কে তোকে চাকরি দিয়েছে? আর তুই এখানে কি চাকরি করবি? তোমার বিয়ে হিসেবে। তুই কি পাগল হয়ে গিয়েছিস? কী সব উল্টাপাল্টা বলছিস? আমার পিয়ে তো বর্ষা, তোকে আমার পিয়ে হিসেবে কে চাকরি দিয়েছে? বাবা। কি বাবা? হ্যাঁ। আবার আমাকে মিথ্যা বলছিস? এমনিতে তো তোকে সুযোগ দিতে চাইনি, তার উপর দিদির কথা শুনে যাও সুযোগ দিয়েছি, এখন আবার মিথ্যা বলছিস? আমি মিথ্যা বলছি না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি বাবাকে কল করে জিজ্ঞেস করে নিতে পারো। তা তো আমি করবই। হ্যালো বাবা। হ্যাঁ সাগর বল। তুমি নাকি আরোহীকে আমার নতুন পিএ হিসেবে চাকরি দিয়েছো? হ্যাঁ, ওকে অফিসের কাজ কিছু বুঝে যে তুমি ওকে চাকরি দিয়েছো? তুই তো আগে অফিসের কাজ বুঝতি না, কিন্তু দেখ এখন আস্তে আস্তে সব বুঝে গিয়েছিস। তেমনি আমারও বিশ্বাস বৌমাও সব কিছু বুঝে যাবে। তোমার কি দরকার ছিল ওকে চাকরি দেওয়ার? ও যদি এখানে বসে বসে চাকরি করে তাহলে বাড়ির দেখাশোনা করবেটাকে?
দেখ বাবা, বাড়িতে এখন কেউ নেই, রান্না বান্না করে বউ টাইম পাস করার জন্য কি করবে? তাছাড়া বৌমা যদি তোর পিএ হিসেবে থাকে তাহলে আস্তে আস্তে তোদের মাঝে দূরত্বও কমে যাবে। চাই না আমি আমাদের মাঝের দূরত্ব কমাতে। ওর মতো মেয়ের সাথে আমি আমার সম্পর্কে ঠিকই করতে চাই না। দেখ বাবা, এভাবে বলিস না, আরোহী শত হলেও তোর বউ। আমি ওকে আমার বউ হিসেবে মানি না। সাগর, তুই যেমন করে তোর দিদির কথা শুনে বৌমাকে একটু সুযোগ দিয়েছিস, তেমনি আমার কথা শুনে বৌমাকে তোর পিএ হিসেবে রেখে দে, অন্তত আমার কথা ভেবে। তোমরা সবাই সবসময় আমাকে ব্ল্যাকমেইল করো কেন বলো তো? কি করবো তাছাড়া? তুই আমাদের কথা রাখিস না। ঠিক আছে, তোমার কথা ভেবে আমি ওকে আমার পিএ হিসেবে রেখে দিব, কিন্তু 1 মাসের মধ্যে যদি সব কাজ শিখতে না পেরে, তাহলে আমি ওকে চাকরি থেকে বের করে দিব। আচ্ছা, বাবার কথায় আমি তোকে আমার পিএ হিসেবে রাখলাম, কিন্তু ভালো মতো চাকরি না করতে পারলে তোকে বের করে দিব, কথাটা মনে রাখিস। আচ্ছা। এইভাবেই সেই দিন দেখতে দেখতে কেটে গেল। পরের দিন সকালে আমি নাস্তা করে অফিসে চলে এসেছি, কিন্তু আমার পিএ এর আসার কোনো নামগন্ধ নেই। দেখতে দেখতে পাক্কা 1 ঘন্টা পর উনি অফিসে আসলেন। আমি সাথে সাথে ওনাকে ডেকে পাঠালাম। এইটাকে কি আপনার বাবার বাড়ি পেয়েছেন যে যখন ইচ্ছে তখন আসবেন? না, আসলে তুমি তো জানো আমি বাড়িতে রান্না করে তারপর অফিসে আসি। আমাদের খাবার রান্না আর ঘরের কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে যায়। দেরি হয়ে যাই বললেই কি হবে নাকি? এইটা অফিস, এখানে যদি সময় মতো আসতে পারেন তাহলে চাকরি করতে পারবেন, না হলে না। তাছাড়া চাকরিতে ঢোকার আগে মনে ছিল না আপনাকে আপনার সংসারও সামলাতে হবে? দুঃখিত, কালকে থেকে আর এমন হবে না। কথাটা জানি মনে থাকে। এরপর যদি কোনো দিন দেখেছি আপনি অফিসে আসতে দেরি করেছেন, তাহলে সেই দিনই আপনার চাকরির শেষ দিন। কথাটা জানি মনে থাকে। হ্যাঁ, থাকবে। আমি তাহলে এখন আসি। কথাটা শেষে যে স্যার বলতে হয় সেইটাও কি শিখেন নাই? সরি স্যার, এরপর থেকে আর এমন হবে না। আচ্ছা, এখন আপনি আসতে পারেন। আরোহী নিজের কেবিনে চলে গেল। আরোহীকে এইভাবে কষ্ট দিতে পেরে আমার মনটা খুশিতে ভরে গেল। বাবা ওকে চাকরি দিয়েছিল দেখে একটু রাগ হচ্ছিল, কিন্তু এখন খুশিও লাগছে। কিন্তু আরোহীকে এসব বলার ফল যে আমাকেই ভোগ করতে হবে সেটা কে জানতো? আমি কিভাবে ফল ভোগ করলাম সেটা কালকে বলবো। পরের দিন সকালে আমি ঘুমিয়ে রয়েছি। এমনিতে আরোহী আমাকে প্রতিদিন সকাল 7টায় উঠিয়ে বাজারে পাঠায়, কিন্তু আজকে সকাল 6টায় আমাকে ডাকতে শুরু করেছে। আরোহীর ডাকাডাকি সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে বসলাম। কি হয়েছে তা ঠিক? এত সকাল সকাল ডাকার কি হয়েছে? তুমি তাড়াতাড়ি উঠে বাজারে যাও। এই শীতের মধ্যে আমি এখন বাজারে যাব? হ্যাঁ। পারবো না। কেন? কেন মানে, এমনিতে তো প্রতিদিন সকাল 7টায় আমাকে উঠিয়ে বাজারে পাঠাতে, তাহলে আজকে 6টায় উঠিয়ে বাজারে পাঠাচ্ছেন কেন? কি করব? তুমি তো জানো আজকে থেকে আমার অফিসের বস আমাকে সময় মতো অফিসে যেতে বলেছে। এখন যদি আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে বাজারে না পাঠাই তাহলে তো সময় মতো রান্না করে অফিসে যেতেই পারবো না। তো রান্না করা লাগবে না, তবু আমি এখন বাজারে যেতে পারবো না। দেখো, আমি যদি রান্না না করে অফিসে যাই তাহলে দুপুরে আমরা কি খাবো? দরকার পড়লে না খেয়ে থাকবি, তবুও আমি বাজারে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি দিদিকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুমি বাজারে যেতে যাচ্ছ না। আমাকে ব্ল্যাকমেল করছিস? তুমি যেইটা ইচ্ছে ভাবতে পারো। কি আর করার, চেয়েছিলাম ওকে চাকরি থেকে বের করে দিব, তাই কালকে ওই বুদ্ধি বের করেছিলাম। কিন্তু এখন আমার চাল আমার উপরেই ভারী পড়ে গেল। তারপর আমি বিছানা থেকে উঠে চলে গেলাম বাজারে। আমার সময় মতো আমি অফিসের জন্য আসতে লাগলাম। তখনই আরোহী বেরিয়ে এসে আমার সাথে আমার গাড়িতে করে অফিসে আসার জন্য জেদ ধরলো। আমিও বাধ্য হয়ে অফিসে নিয়ে আসলাম। এইভাবেই কেটে গেল অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। এই 1 মাসে আরোহী আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, এই 1 মাসে আরোহী আমার উপর সম্পূর্ণ কবজা করে নিয়েছে। আমার কখন কোন সময় কি করতে হবে সব ওর অনুযায়ী করতে হয়। প্রথম খারাপ লাগলেও আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে যায়। আগে দিদি আর বাবার ভয় দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করাতো, কিন্তু এখন আমি নিজেই সব কাজ করে দেই। একদিন অফিসে বসে বসে ভাবতে লাগলাম আর নিজের বিবেকের কাছেই প্রশ্ন করতে লাগলাম, আমি এসব কি করছি আর কেনই বা করছি? আগে আমার জীবন কত সুন্দরই না ছিল, কিন্তু আরোহীর নামে একটা বদনাম উঠিয়ে দেওয়ার পর আমার আরোহীকে বিয়ে করতে হলো। ভেবেছিলাম বিয়ের পর আরোহীর উপর আমি প্রতিশোধ নিব, কারণ আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে আরোহী কোন সাহসে বারবার নতুন নতুন ছেলের সাথে সম্পর্কে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু উল্টো আরোহী আমার উপর প্রতিশোধ নিল, আমাকে আমার পরিবার থেকে দূরে সরিয়ে দিল। আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিল শুধুমাত্র আরোহীর জন্য।
তারপর যখন আমি পাগলের মতো একটা চাকরির জন্য ঘুরছিলাম, তখন দিদির কথায় আমি এই অফিসে আসি। আচ্ছা, আমি কি এখানে এসে ঠিক করেছিলাম? হয়তো হ্যাঁ, কারণ আমি অন্য কোম্পানিতে থাকলে অন্য মানুষের উপকার হতো, কিন্তু নিজেদের ব্যবসা ধরে নিজেদের ব্যবসার উন্নতি করলাম। তাছাড়া আমার মনে হয় না বাবা আমাকে ত্যায্যপুত্র করে আর আমার পরিবার আমাকে দূরে সরিয়ে দিয়ে কোনো ভুল করেছে। উল্টো আমারই উপকার হয়েছে। প্রথম উপকার, আমি ব্যবসা শিখে নিজেদের ব্যবসার উন্নতি করেছি। দ্বিতীয়, আমি জানতে পেরেছি আমার পরিবারের সবাই, বিশেষ করে বাবা, আমাকে কতটা ভালোবাসে। আর বাকি রইল আরোহীর কথা। আমার দৃষ্টিতে আরোহী আমার থেকে আমার পরিবারকে দূরে সরিয়ে কোনো ভুল করেনি। অনেকে হয়তো ভাবছেন আরোহী মেয়েটা আমার সাথে এত কিছু করলো, তবু আমি কোন মুখে আর কীভাবেই বা এই কথা বললাম? আমার মতো ওকে ক্ষমা করাই উচিত না। আচ্ছা, একবার আপনারা নিজেরাই ভেবে উত্তর দিন তো, আপনি যদি মেয়ে হতেন এবং কোনো ছেলে আপনার বিয়ের দিন অর্থাৎ বিয়ের কিছু সময় আগে হবু বরের কাছে আপনার চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলতো, তখন আপনি কি করতেন? শুধু যে আপনাকে আপনার হবু বরের সামনে ছোট করেছে তা তো নয়। আমি যেমন আরোহীর মা বাবা আর আরোহীর মান সম্মান সমাজের মানুষের সামনে নষ্ট করে দিয়েছি, তেমনটাই আপনার বা আপনার নিজের বোনের সাথে করলে আপনি বা আপনার নিজের বোন কী করতেন? আশা করি এর উত্তর আমাকে আর দিতে হবে না। আর বাকি রইল বাবা আর দিদির ব্ল্যাকমেল করা। যদি ব্ল্যাকমেল করো, ভালো করে করা যায়, তাতে ক্ষতির কিছু আছে বলে আমার মনে হয় না। অনেকেই বলতে পারেন আমি তাহলে এখন আরোহীকে ক্ষমা করে দিচ্ছি না কেন? কারণটা হলো, আমি আরোহীর উপর আবার সেই রকম বিশ্বাস করি না। যে মেয়ে ব্রেকআপ কয়দিনের মাথায় নতুন নতুন ছেলেদের সাথে প্রেমে জড়ায়, সেই মেয়েকে আমি আমার বউ হিসেবে কি করে স্বীকৃতি দেই? এইসব ভাবতে ভাবতেই অফিসের সময় শেষ। আমি আরোহীকে নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন অফিস বন্ধ, তাই আমি দুপুরের দিকে বাসায় আমার রুমে বসে বসে টিভি দেখছিলাম। তখন হঠাৎ আরোহী ওর ঘরে থেকে রেগে আমার কাছে আমাকে ধরে দাঁড় করালো। হঠাৎ এইসবের মানে কি? মানে তোমার বুঝতে হবে না। তাহলে আমাকে এভাবে দাঁড় করিয়ে কী লাভ পেলেন? লাভ ক্ষতি আমি বুঝি না। আমি তোমার কাছে যা জানতে এসেছি, তুমি শুধু আমাকে তার উত্তর দাও। কি জানতে চান বলুন? তুমি কি আমাকে জীবনেও মেনে নেবে না? না। কেন? আমি কি এমন ভুল করেছি যার জন্য তুমি আমাকে মেনে নিতে পারবে না? আমি যে ভুল করেছিলাম, সেই ভুলের জন্য তো তোমার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছি, তবুও তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই বাধ্য। আমার প্রশ্নের উত্তর তুই তো ভালো তোর বাপও দেবে। দেখেন, আমি আপনাকে মারতে বা কিছু করতে চাই না, তাই বলছি আপনার মুখের ভাষা ঠিক করুন, না হলে পরে কিছু করে বসলে আমি দায়ী না। করব না। আগে বল, তুই আমাকে মেনে নিচ্ছিস না কেন? তোর মনে জায়গা পাওয়ার জন্য আমি কত কিছুই না করেছি, আর তুই সব সময় আমাকে দূরে ঠেলে দিয়েছিস। কেন রে? আমাকে কি তোর ভালো লাগে না? যদি ভালো নাই লাগে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলি? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার বাবা, আমার বাবা মিলে আমাকে বাধ্য করেছে আপনাকে বিয়ে করতে। বাধ্য হয়ে যখন বিয়ে করেই ফেলেছিলি, তাহলে আমাকে মেনে নিচ্ছিস না কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে মেনে নেওয়া যায় না? হ্যাঁ, তুই অনেক খারাপ। শুধু খারাপ না, তুই চরিত্রহীনাও। কি? আমি চরিত্রহীনা? হ্যাঁ হ্যাঁ, তুই চরিত্রহীনা, আর আমি কোনো চরিত্রহীনা মেয়েকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে চরিত্রহীনা বলছো? যে মেয়ে কোনো কারণ ছাড়াই 2-3 বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে, তার উপর মাস শেষ হতে না হতেই নতুন নতুন ছেলেদের সাথে ভালোবাসার সম্পর্কে জড়ায়, সে আর যাই হোক, তার চরিত্র ভালো না। আর আমি এমন মেয়েকে মেনে নিতে পারবো না। ও, এই ব্যাপার? হ্যাঁ, এই ব্যাপারই। জানো, প্রথম যেই দিন তুমি আমার এলাকার ওই ছোট ছেলেটাকে মেরেছিলে, তখন বাবা কোনোভাবে জানতে পেরেছিল আমার জন্য তুমি ছেলেটাকে মেরেছ। তাই বাবা আমাকে অনেক মারে আর পরিষ্কারভাবে বলে দেয়, তোমার সাথে যদি আমাকে আর কখনো দেখে তাহলে আমাকে আর ভার্সিটিতে যেতে দেবে না, আমার পড়ালেখা বন্ধ করে দেবে। তাই আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। মানলাম, এই কারণে তুই আমার সাথে ব্রেকআপ করেছিলি। তাহলে এরপরে যে ছেলেগুলোর সাথে সম্পর্কে জড়িয়েছিলি, সেইগুলো কেন? তোমার কি মনে আছে আমার ওই এলাকার ছেলেকে মারার পর তুমি কি করেছিলে? হ্যাঁ, আমি আরও একটা ছেলেকে মেরেছিলাম। সেই ছেলেকে আর তোকে আমি রিকশায় করে ঘুরতে দেখেছিলাম। হ্যাঁ, সেই ছেলেটা ছিল আমার মামাতো ভাই। আমার মন খারাপ ছিল, তাই মামাতো ভাই আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
আর তুমি আমাদের দেখার পর তাকে মেরেছিলে। এটা নিয়েও আমার বাড়িতে অনেক সমস্যা হয়। এরপর আমি ভার্সিটিতে যতগুলো ছেলে বন্ধুর সাথেই কথা বলেছিলাম, তুমি সবাইকে ভয় দেখিয়েছো। তুমি হয়তো ভেবেছিলে আমি তাদের সাথে সম্পর্কে জড়িয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবেসেছি আর বাসবো। আর যখন জানতে পারি বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাই সেই দিন তোমার সাথে দেখা করে তোমাকে ওই সব বলেছিলাম, যাতে তুমি আমাকে বিয়ে থেকে তুলে নিয়ে যাও। কিন্তু তুমি করলে ঠিক উল্টোটা। বিশ্বাস করো, আমি ততটাও খারাপ না যতটা তুমি আমাকে ভাবো। তুমি সেই দিন আমাকে চরিত্রহীনা বলার পর আমি যতটা কষ্ট পেয়েছিলাম, আজকে তার চেয়েও অনেক বেশি কষ্ট পেয়েছি। আচ্ছা, আমি তোমাকে অনেক জ্বালাই, তাই না? কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর কখনো জ্বালাবো না, তোমাকে কষ্ট দেব না। সবসময় প্রার্থনা করব তুমি যাতে সুখে থাকো, ভালো থাকো। কথাটা বলে আরোহী কান্না করতে করতে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি বিছানায় বসে পড়লাম। এখন আমি কি করব, আমার কি করা উচিত, আমার মাথায় কিছুই আসছে না। আমার এতদিনের ভাবনা আজকে সব ভুল প্রমাণিত হলো। আমাদের ব্রেকআপের পর থেকে আমি আরোহীর নামে কি না ভেবেছি, আরোহীর চরিত্র নিয়ে কত প্রশ্নই না তুলেছি, কিন্তু আজকে জানতে পারলাম আমি এতদিন ভুল ভেবেছি। না, এখন আমাকে বসে থাকলে চলবে না, আমাকে আরোহীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। মেয়েটাকে ভুল বুঝে আমি কত কিছুই না বলেছি, আর কত খারাপ ব্যবহারই না করেছি। এইসব ভেবে বাসা থেকে আরোহীকে খুঁজতেও রুমে গেলাম, কিন্তু আরোহীকে সেখানে পেলাম না। তাই সম্পূর্ণ বাড়িতে আরোহীকে খুঁজতে লাগলাম, কিন্তু এত বড় বাড়িতে আরোহীকে কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ করে আরোহীর শেষ কথাটা মনে পড়ে গেল, ভালো থেকো, সুখে থেকো, আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। কথাটা মনে পড়তেই বুকটা কেমন কেঁপে উঠল। হঠাৎ কিছু একটা হারানোর ভয় আমাকে জড়িয়ে ধরল। আমি আর কিছু চিন্তা না করে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আরোহীকে খোঁজার জন্য বাড়ির বাহিরে চলে গেলাম। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম আমি গাড়ি নিয়ে আসি নাই, কিন্তু এখন আর বাড়িতে ফিরে যাওয়ার সময় নেই। তাই দৌড়ে রাস্তা দিয়ে আরোহী আরোহী বলে চিৎকার করতে করতে আরোহীকে খুঁজতে লাগলাম। এখানে সেখানে, শহরের এই রাস্তা সেই রাস্তা, কোথাও বাকি রাখলাম না। আরোহীকে প্রতিটি জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। দেখতে দেখতে বিকালে হয়ে গেল। হতাশ হয়ে রাস্তার মাঝে দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। রাস্তা থেকে উঠে খেয়াল করলাম আমার থেকে কিছু দূরে আমার প্রাণের প্রিয় মানুষটি শুয়ে রয়েছে। হ্যাঁ, এটা অন্য কেউ না, এটা আমার আরোহী, আর ওর মাথা দিয়ে রক্ত বইছে। হঠাৎ কী হলো বুঝতে পারলেন না তো? চলুন তাহলে একটু পিছনে যাই। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ট্রাক আমার পিছন থেকে আসতে থাকে। আরোহী কোনো এক জায়গা থেকে দেখতে পেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের ট্রাকের সামনে চলে আসে। আমি আর কোনো কথা না বলে আরোহীকে বলে চিৎকার দিয়ে আরোহীকে বুকে জড়িয়ে নেই। এই আরোহী, আরোহী, তোমার কিছু হবে না, একবার দয়া করে চোখ খুলো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর জীবনেও কষ্ট দিব না। তুমি এসেছো? জানো, আমার না অনেক ইচ্ছে ছিল তোমার বুকে এইভাবে মাথা রাখার, কিন্তু আমার কি ভাগ্য, আমার সেই আশাটা কখনো পূরণ করতে পারি নাই। কিন্তু আজকে যখন আর আমার হাতে বেশি সময় নেই, তখন তুমি ঠিকই আমাকে তোমার বুকে নিয়েছো। আরোহী, তুমি এসব কি বলছো? আমি তোমাকে কোথাও যেতে দিব না। এই, তুমি এমন বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি তো কোথাও যাচ্ছি না, আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার ওই মনের ভেতরে। না, তুমি আমার মনে থাকলে চলবে না, আমাকে তোমার পাশেও চাই। আমি তোমার সাথে এতদিন অনেক অন্যায় করেছি, তুমি কি আমাকে সেইগুলো শুধরানোর একটা সুযোগ দিবে না? তুমি এসব কি বলছো? অন্যায় তো আমি করেছিলাম। আচ্ছা, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? যদি ক্ষমা করে না থাকো, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো জানো তুমি আমার উপর রাগ করে থাকলে আমি সহ্য করতে পারি না। না না, আমি তোমার উপর একটু রেগে নেই। আচ্ছা, তুমি কি আমার আরেকটি ইচ্ছে পূরণ করবে? একটা কেন, আমি তোমার 1000টা ইচ্ছে পূরণ করব। তুমি শুধু একবার আবার সুস্থ হয়ে ওঠো, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। আমার যে আর সুস্থ হয়ে ওঠা হবে না। এই আরোহী, কি হলো তোমার? তুমি এমন করছো কেন?
কি হলো, একবার কথা বলো। তুমি শেষবারের মতো আমার কপালে একটা কিস করবে। আমার না অনেক ইচ্ছে ছিল তুমি প্রতিদিন সকালে উঠে আমার কপালে একটা করে কিস করে আমাকে ঘুম থেকে উঠাবে। একটা কেন, আমি তোমার কপালে 1000টা কিস করব। তুই শুধু একবার সুস্থ হয়ে উঠো। এই কে আছেন, কেউ একজন একটা গাড়ি ডেকে দেন না, আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাব। আমাকে হাসপাতালে নিয়ে কোনো লাভ নেই, আমার হাতে যে আর বেশি সময়ই নেই। কষ্ট করে আমার কপালে একটা কিস করে আমার শেষ আশাটা পূরণ করে দাও। কথা দাও, তুমি আর কখনো এমন কথা বলবে না। আমি তোমাকে কিছু হতে দিব না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। দেখো আমার কি কপাল, তুমি যখন ভালোবেসেছিলে তখন আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি, আর এখন আমি তোমাকে ভালোবেসছি, তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো। কিন্তু যখন দুইজন দুইজনকে ভালোবাসলাম তখন ঈশ্বর আমাদের দূরে করে দিচ্ছে। আমাকে কেউ দূরে করে দিতে পারবে না, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। দেখো পাগলামি করো না, আমি সব সময় শুধু তোমার এক্স গার্লফ্রেন্ডই ছিলাম, কখনো আর বউ হয়ে উঠতে পারলাম না। বউ হয়ে ওঠার আগেই ঈশ্বর আমাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিল। কথাটা শেষ করার সাথে সাথেই আরোহী কেমন যেন নিশ্চুপ হয়ে গেল, আর কোনো কথা বলছে না। এইটা দেখে আমি আরোহীকে ধরে আরোহী বলে চিৎকার করতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এইভাবেই আমার এক্স গার্লফ্রেন্ড আমার বউ হওয়ার আগেই আমার জীবন থেকে হারিয়ে গেল। আরোহী আমার বুকে চুপচাপ শুয়ে রয়েছে দেখে আমি প্রায় পাগলের মতো চিৎকার করতে করতে আরোহী আরোহী বলে কান্না করতে লাগলাম। তার সাথে আরোহীকে অনেক জোরে জড়িয়ে ধরলাম। আমার আশেপাশে অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে, আর আমি যে রাস্তায় সেসব আমার খেয়ালই নেই। কান্না করতে করতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে আরোহীর বুকে পড়তে লাগলো। কান্না করতে করতে হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার চোখের জলগুলো মুছে দিচ্ছে। তার সাথে হাতটা অনেক নরম, ঠিক যেন আরোহীর হাতের মতো। কিন্তু আরোহী তো আর বেঁচে নেই, তাহলে হাতগুলো কার? তাই দেখার জন্য সাথে সাথে নিচে তাকালাম। নিচে তাকিয়ে দেখি আরোহী কাঁপা কাঁপা রক্তাক্ত হাতে আমার চোখের জল আস্তে আস্তে মুছে দিচ্ছে। আরোহী জীবিত দেখে আমার কাছে মনে হচ্ছে আমি যেন আমার জীবন ফিরে পেলাম। তুমি যদি এইভাবে পাগলের মতো কান্না করতে থাকো তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। এই চুপ, একদম চুপ, আর কখনো মরার কথা মনে আনবে না। আমি তোমাকে মরতে দিব না। আমি বেঁচে থাকলে তো তোমাকে অনেক জ্বালাবো, তখন আবার তুমি আমার উপর রাগ করবে। তোমার যত ইচ্ছে আমাকে জ্বালাবে, আমি কিছু বলবো না, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বেঁচে থাকলে তো তোমাকে অনেক কষ্ট দেব, আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও, তাই তোমাকে ছেড়ে যেতে যাচ্ছি। চুপ, একদম চুপ। আর একবার যদি তুমি মরার কথা বলো তাহলে আমি এখনই তোমার সামনে গাড়ির নিচে চাপা পড়ে মরে যাব। না না, তুমি আমার জন্য এমন কিচ্ছু করো না। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তবু তুমি আমার জন্য নিজের কোনো ক্ষতি করো না। তাহলে এখন চুপচাপ মুখে আঙুল দিয়ে আমার বুকে শুয়ে থাকো। ঠিক আছে। কথাটা বলে আরোহী তার কাঁপা কাঁপা হাত নিয়ে নিজের মুখ আটকে রাখলো। আরোহীকে এই অবস্থায় দেখে আমার অনেকটা হাসি পাচ্ছিল, কারণ আরোহীকে যেমন পিচ্চি পিচ্চি লাগছিল তেমনি অনেক মায়াবীও লাগছিল। কিন্তু এই সময় আমার হাসলে চলবে না, আমাকে যে আরোহীকে নিয়ে হাসপাতালে যেতে হবে, না হলে যে আমি আমার আরোহীকে বাঁচাতে পারবো না। আরোহীর মাথা আমার বুকের সাথে লাগিয়ে রেখে আমি আমার মাথা উঁচু করলাম। মাথা উঁচু করে দেখতে পেলাম অনেক মানুষ আমাদের ভিড় করে রেখেছে। তাদের মধ্যে কেউ কেউ মোবাইলে ছবি তুলছে আর কেউ কেউ ভিডিও করছে, কিন্তু কেউ আমার আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনোই ব্যবস্থা করছে না। সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে। ভাই, আপনাদের যত ভিডিও করা ছবি তোলা একটু পর তুলিয়েন, কেউ দয়া করে একটা গাড়ি ডেকে দিন না, আমি আমার বউকে হাসপাতালে নিয়ে যাব। আমি আপনাদের সবার পায়ে পড়ি, দয়া করে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আর আপনার স্ত্রীকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই, তুই কি করতে যাচ্ছিস? তোর কি কোনো ধারণা আছে? কেন? আমি তো ওনাকে সাহায্য করতে যাচ্ছি, এতে ক্ষতি কি? আরে আবাল, ওনার বউয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যদি এইভাবে হাসপাতালে নিয়ে যাস তাহলে দেখবি শেষমেশ তোকেই পুলিশ কেসে ফাঁসিয়ে দিবে। সেই লোকের কথা শুনে লোকটি আর আমাকে সাহায্য করলো না। তাদের কথাগুলো শুনে আমি কি পরিমাণ কষ্ট পেলাম সেইটা আর বলে বোঝাতে পারবো না। এখন আমি কি করব?
আমার মাথায় কিছুই আসছে না। আমি আরোহীকে এইভাবে এখানে ফেলেও রাখতে পারবো না। যদি আরও কিছু সময় আরোহী এমনভাবে এখানে থাকে তাহলে হয় আর বাঁচানো সম্ভব হবে না। হাসপাতাল আমাদের এখান থেকে বেশি দূরে না, তবুও কেউ আমাকে সাহায্য করতে চাচ্ছে না। তাই বাধ্য হয়ে আরোহীকে কোলে তুলে আমি হাসপাতালের দিকে ছুটতে লাগলাম, কারণ আমি আমার আরোহীকে ছাড়া থাকতে পারবো না। যে করেই হোক আরোহীকে আমার বাঁচাতে হবেই। ছুটতে ছুটতে আমি আরোহীকে নিয়ে প্রায় 10 মিনিট পর হাসপাতালে এসে পৌঁছালাম। একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন এখানে বাড়ি কিনেছিলাম তখন বাবা এখানকার কোনো এক হাসপাতালের ডাক্তারকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, যাতে কোনো সমস্যা হলে সাথে সাথে তাকে পেতে পারি। চলেন আবার গল্পে ফিরে চলি। আমি আরোহীকে আমার বুকের সাথে জড়িয়েই হাসপাতালের ভিতরে প্রবেশ করলাম। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। কি হয়েছে? এমন করে ডাকছেন কেন? আর ওনার কি হয়েছে? শরীর দিয়ে এমনভাবে রক্ত বের হচ্ছে কেন? তাছাড়া উনি আপনার কি হয়? ডাক্তার, ও আমার স্ত্রী। দেখেন না, ও গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি একটু তাড়াতাড়ি ওর চিকিৎসার ব্যবস্থা করুন, না হলে ও বাঁচবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কেস। তাহলে আপনি আগে পুলিশকে খবর দিন। পুলিশ আসার পর আমি ওনার চিকিৎসা শুরু করব। ডাক্তার সাহেব, দয়া করে এমনটা করিয়েন না। আপনি আগে চিকিৎসা শুরু করুন, তারপর আমি। পুলিশ কেন, আরও যদি কাউকে খবর দিয়ে আনার প্রয়োজন হয় তাহলে আমি তাকেও নিয়ে আসব, কিন্তু দয়া করে আপনি আগে চিকিৎসা শুরু করুন, না হলে যে আমার স্ত্রী আর বাঁচবে না। আমরা কিছু করতে পারবো না, এইটা অ্যাক্সিডেন্ট কেস। তাই আগে পুলিশ আসবে, তারপরে আমরা চিকিৎসা করব, কারণ এটা আমাদের হাসপাতালের নিয়ম। তোর হাসপাতালের নিয়ম তুই তোর কাছে রাখ। এখন তাড়াতাড়ি চিকিৎসা শুরু কর, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। কি করছেনটা কি? আপনি আমার কলার ছাড়ুন বলছি, না হলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। আমার ভালো মন্দ আমি বুঝবো। তুই তাড়াতাড়ি চিকিৎসা শুরু কর, না হলে কিন্তু আমি তোর অবস্থা খারাপ করে ছাড়বো। সিকিউরিটি, সিকিউরিটি। জি স্যার। ওনাকে এখন এই হাসপাতাল থেকে বের করুন। আচ্ছা। ডাক্তার সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি। তবুও দয়া করে আমার স্ত্রীর চিকিৎসাটা করুন, না হলে যে ও বাঁচবে না। এখানে কি হচ্ছে দেখুন না স্যার, উনি ওনার অ্যাক্সিডেন্ট করা স্ত্রীকে এনে বলছে চিকিৎসা করাতে। আপনি বলুন, পুলিশ না আসলে আমরা কি করে চিকিৎসা শুরু করতে পারি? এ কি সাগর, তুমি এখানে কি করো? ডাক্তার কাকা, সেসব পরে বলবো। আগে আপনি দয়া করে আমার স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করুন, না হলে যে ও মরে যাবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। তারপর ডাক্তার কাকা কয়েকজনকে ডাক দিয়ে আরোহীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর আমি বাহিরে বসে অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে কয়েক ঘন্টা চলে গেল। এর মধ্যে আমি বাড়িতে জানিয়ে দিয়েছি আমার পরিবার আর আরোহীর পরিবার প্রায় এলো বলে। সাগর, মা, তুমি এসেছো? দেখো না আরোহীর কি হয়ে গেল। কিন্তু এইসব কি করে হলো? আমি সব খুলে বললাম। বাবা তুই চিন্তা করিস না, দেখবি বোমা সুস্থ হয়ে ফিরে আসবে, বোমার কিচ্ছু হবে না। কিন্তু মা, ডাক্তার কাকা আরোহীকে নিয়ে অপারেশন থিয়েটারে তো সেই কখন গিয়েছে, এখনো আসছে না কেন? তুই চিন্তা করিস না, একটু পরেই চলে আসবে। কাকা, আরোহী এখন কেমন আছে? সাগর, তোমার কপাল অনেক ভালো, তাই বৌমার কিছু হয়নি। নাহলে যেমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরও আর বেঁচে ফিরতো না। কাকা, আরোহীর জ্ঞান ফিরবে কখন? এই কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, তারপর তোমরা ওর সাথে দেখা করতে পারবে, কেমন? আচ্ছা। দেখতে দেখতে আরও কয়েক ঘন্টা চলে গেল। আরোহীরও জ্ঞান ফিরে আসলো। এক এক করে সবাই আরোহীকে দেখতে গেল। সব শেষে আমি গেলাম আরোহীকে দেখতে। আমাকে দেখেই আরোহী মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো। কি, আমার চেহারা দেখতে বুঝি তোমার খারাপ লাগছে? তাহলে আমি চলে যাই, তুমি একটু বিশ্রাম নাও। আমি কথাটা বলেই পিছু পিছু ফিরে চলে আসতে লাগলাম। তুমি সবসময় এত বেশি বুঝো কেন? কোথায় আমি বেশি বুঝলাম? বেশি বুঝলে না তো কি? আমি কি একবারও বলেছি তোমার চেহারা দেখতে আমার খারাপ লাগে? তাহলে আমাকে দেখে যে মুখ ঘুরিয়ে নিলে? আমি মুখ ঘুরিয়ে নিয়েছি অভিমান করে। কেন, আমার উপর হঠাৎ অভিমান কেন? অভিমান হবে নাই বা কেন? আমার জ্ঞান ফিরেছে সেই কখন। একে একে সবাই এসে আমাকে দেখে গেল, কিন্তু তুমি
সবার পরে আসলে কেন? আরে পাগলি, পরে এসেছি কারণ তোমার সাথে অনেক সময় কাটানোর জন্য। আগে আসলে তো আর এত সময় কাটাতে পারতাম না। আমি এত কিছু বুঝি না। এখন তোমাকে আমার অভিমান ভাঙাতে হবে। কি করলে তোমার অভিমান ভাঙবে? যদি তুমি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা কিস করো, তাইলেই আমার অভিমান ভেঙে যাবে। আচ্ছা বাবা, করছি। তারপর আমি আরোহীকে আস্তে করে জড়িয়ে ধরে কপালে একটা কিস করে বসলাম। তুমি কি আমাকে এইভাবেই সারা জীবন তোমার বুকে আগলে রাখতে পারবে? হ্যাঁ, আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে আমার বুক থেকে দূরে সরিয়ে দিব না। সবসময় তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখবো। তুমি জানো আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। বাড়িতে গিয়ে আমি একে একে আমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, করো। এখন লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ আমার বুকে শুয়ে থাকো তো। ঠিক আছে। এরপর আরোহী যতদিন হাসপাতালে ছিল আমি সবসময় আরোহীর কাছেই ছিলাম। আমার স্নানের সময় বাদে আমি আরোহীকে আমার দুই চোখ থেকে দূরে সরতে দেইনি। এমনকি আরোহীও আমাকে কোথাও যেতে দেয় নাই। আমাকে যদি না দেখতো তাহলে ওর পাগলামি শুরু হয়ে যেত। আরোহী যতদিন হাসপাতালে ছিল প্রতিদিন আমি আরোহীকে খাইয়ে দিতাম। আরোহী সুস্থ হওয়ার পর আমরা সরাসরি আমাদের আগের বাড়িতে ফিরে আসি। আমরা চাইনি আমাদের পরিবার থেকে দূরে থাকতে, আর মা বাবাও আমাদের আর সেখানে থাকতে দিতে চাইনি। এইভাবেই আমরা আমাদের নতুন সংসার গড়ে তুললাম। এইভাবেই আমার এক্স গার্লফ্রেন্ড আমার বউ হয়ে উঠলো।